আজ ভয়াল 12ই নভেম্বর। 1970 সালের 12ই নভেম্বরে 3 মাত্রার ঘূর্ণিঝড়টি আঘাত হানে বঙ্গোপসাগরের উপকূলে। এই ঘূর্ণিঝড় গোটা বিশ্বকেই কাঁপিয়ে দিয়েছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO তালিকায় 1970 সালের 12ই নভেম্বর ঘূর্ণিঝড়টিকে পৃথিবীর সর্বকালের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী ঝড় হিসেবে উল্লেখ করা হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি তাজরিন তাবাসসুম অন্বেষা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের আলাপনের দ্বিতীয় পর্ব। এই আমাদের সময়ের আলাপনের প্রথম পর্বটি যারা দেখেছেন তারা অলরেডি জানেন আমাদের এই সময়ের আলাপনের ট্যাগলাইন হচ্ছে নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। আমরা আজকে সময়ের আলাপনের দ্বিতীয় পর্বে আছি, যেটি বিষয়বস্তু স্মৃতি কথন সত্তরের বোধ, যেটি আমি শুরুতেই বলছিলাম 1970 সালের 12ই নভেম্বরে একটি 3 মাত্রার ঘূর্ণিঝড় তদানীন্তন সদর দক্ষিণাঞ্চল বর্তমান সুবর্ণচরে আঘাত হানে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এই ঝড়টিতে আনুমানিক 50,000-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেন, আমরা সকলেই জানি। সেই ঝড়ে যারা সরাসরি দেখেছেন সেই ঝড়কে বা যারা প্রত্যক্ষদর্শী, যাদের যারা চোখের সামনে দেখেছেন সেই ঝড়ে কি হয়েছে, কিভাবে হয়েছে, সেই কথা এইসব মানুষের কাছ থেকে আজকে আমরা শুনব। আজকে আমাদের আমন্ত্রিত অতিথিদের তালিকায় 4জন বেশি সেই সময়ের প্রত্যক্ষদর্শী আছেন। এছাড়াও আমরা চেষ্টা করব চমক হিসেবে আরো 2-3 জন প্রত্যক্ষদর্শী কানেক্ট করে তাদের অভিজ্ঞতাগুলো জানাতে। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানটিতে পার্টিসিপেট করার জন্য। আমার মনে হয় আমরা যারা এই প্রজন্মের মানুষ, আমাদের বাবারাও 1970 সালের ঘূর্ণিঝড়টি হয়তো সেভাবে দেখেনি। আমাদের এবং আমাদের প্রজন্মের সবাই এই জিনিসটা জানবো আজকে কিছু প্রত্যক্ষদর্শীর মুখে। আমি যারা এই পর্বটি এখন দেখছেন, এই মুহূর্তে লাইভে আমাকে দেখছেন সময়ের আলাপন পেজ থেকে, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে তারা তাদের টাইম লাইনে যেন লাইভটি শেয়ার করেন, তাহলে আমরা যারা এই প্রত্যক্ষদর্শীদের অনুভূতিগুলো জানতে চাই বা জানতে পারবো, তাদেরকে আমি তারা সবাই যদি টাইম লাইনে শেয়ার করেন তাহলে অনেক মানুষ হয়তো সুবর্ণচরে যারা এই মুহূর্তে নেই তারাও এই কি বলবো আমি এই অনুভূতিগুলো জানতে পারবে। আসলে আমি খুব বেশি সময় ক্ষেপণ না করে আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে স্ক্রিনে নিয়ে আসবো। আমি এখনই অনেকগুলো কমেন্ট পাচ্ছি, আমি আশা করি আপনারা সবাই আরো অনেক কমেন্ট করবেন। অতিথিদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেটি করবেন এবং যদি আপনাদের কোনো অনুভূতি থাকে সেটিও জানাবেন। কোনো অভিজ্ঞতা যদি থাকে সেই সময়ের কেউ যদি এই লাইভটি দেখে থাকেন তাহলে তারা কমেন্টে লিখতে পারেন যে আপনাদের সেই সময়ের অভিজ্ঞতা কি ছিল। এই পুরো অনুষ্ঠানটিতে এই স্মৃতিকথনে আজকে আমি আপনাদের সাথে থাকবো তাজরিন তাবাসসুম অন্বেষা। গত পর্বে যারা আমার পরিচয় জানতে চাই তাদের জন্য আমি ছোট্ট করে বলি, আমি পৈতৃক সূত্রে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা এবং আমি ছোটবেলা থেকে চট্টগ্রামে বড় হয়েছি, এখানেই পড়ালেখা করেছি। গত বছর আমি একটি কর্পোরেট সেক্টরে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্পোরত ছিলাম, যেটি থেকে আমি স্টেপ আপ করেছি বিকজ অফ দিস প্যান্ডামিক। আশা করছি খুব দ্রুত হয়তো আবার কর্মস্থলে ফিরে যাব। এই হচ্ছে আমার ছোট পরিচয়। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, সময়ের আলাপনের সাথে থাকবেন। আমি খুব বেশি সময় না নিয়ে এখনই আমাদের মাননীয় অতিথিদের, আমন্ত্রিত অতিথিদেরকে আমি স্ক্রিনে নিয়ে আসতে চাই। আমাদের প্রথম অতিথিকে আমি একটু স্ক্রিনে নিয়ে আসতে চাই। আমাদের প্রথম অতিথি হচ্ছেন, ওনার অনেকগুলো পরিচয় আছে, যারা ওনার বক্তব্য শুনেছেন, ভাষণ শুনেছেন তারা হয়তো অনেকেই চিনেন। আমি অনুষ্ঠানে খাতিরে আরেকবার ওনাকে পরিচয় করিয়ে দিব। উনি হচ্ছেন আমাদের সবার প্রিয় প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল কাদের, প্রাক্তন অধ্যক্ষ, রায়পুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সালাম আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাদেরকে অসম্ভব দেওয়ার জন্য, আমাকে লাইভে যুক্ত করার জন্য। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির জি, রহিম। আমি একটু আমাদের পরবর্তী অতিথির কাছে একটু যাব। আমাদের পরবর্তী অতিথিকে একটু আমি কানেক্ট করব, স্ক্রিনে নিয়ে আসবো। আমাদের পরবর্তী অতিথি, ওনাকেও হয়তো সুবর্ণচরে অনেকেই চিনেন, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তারপরেও আমি সংক্ষেপে বলছি। আমাদের পরবর্তী অতিথি মোহাম্মদ মোস্তফা কামাল ফরাজি, যিনি হচ্ছেন সদস্য পরিচালনা পর্ষদ সৈকত সরকারি কলেজ, এবং উনি সভাপতি হিসেবে আছেন চরবাটা বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদ। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে কানেক্ট করার জন্য। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের লাইভে। জি, ধন্যবাদ। আমি আমাদের পরবর্তী অতিথির কাছে চলে যাব। ওনাকেও আমরা অনেকেই হয়তো চিনি। আরেকবার পরিচয় করিয়ে দিচ্ছি, মোহাম্মদ আবুল কালাম আজাদ, সমাজসেবক এবং শিক্ষা অনুরাগী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি খুব বেশি সময় ক্ষেপণ করব না, আমি সবার কাছে ছোট্ট করে একটু একটু করে স্মৃতিকথন শুনবো। তো যেহেতু লাইভে সবার কথা আমরা শুনতে চাই, তাই সংক্ষেপে সবার কাছ থেকে একটু একটু করে নিব। আমি প্রথমেই যেতে চাই আমাদের প্রথম অতিথির কাছে, যিনি হচ্ছেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদের, যিনি প্রাক্তন অধ্যক্ষ রায়পুর সরকারি কলেজ লক্ষ্মীপুরের। স্মৃতিকথন 70-এর গড়কি, আপনার কাছে একটু স্মৃতির কথা শুনতে চাই 1970 সালের এই ঘূর্ণিঝড়। সালাম আলাইকুম। আমি 1970 সালের 12ই নভেম্বর, দিনটি ছিল বৃহস্পতিবার, 11ই রমজান, বাংলা সাল ছিল 1377। আমি তখন চরবাটা খাসাহাটা স্কুলে 8ম শ্রেণীর ছাত্র। আমি যেদিন এই বন্যাটায় ধ্বংসযজ্ঞ শুরু হয়, আমার মনে আছে, আমি স্মরণ করছি আমাদের দুজন শিক্ষককে। একজন হলো যিনি স্বর্গীয় বাবু বিজয় কুমার দাস, তিনি বাইতি থেকে বোটের ট্রেনিং দিয়ে, বোটের প্রশিক্ষণ দিয়ে, আর আমার শ্রদ্ধেয় আরেকজন স্যার ইংলিশ মোস্তফা মিয়া, যার নাম আপনারা শুনেছেন, তারা আসতেছিলেন। হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি, আসরের সময় উনারা আমার বাড়ির সামনে আসি আমাকে ডাক দিলেন। এসে আমি দেখি তারা তো ভিজে অত্যন্ত জুবুথুবু অবস্থা। আমি স্যার আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে স্যার একটা ছাতা নিলেন দুইজনে, আমার এখনো মনে আছে, নিয়ে আমার থেকে বিদায় হয়ে গেলেন। ওটা যে কি ভয়াবহ ছাত্র, এটা আজকাল আমাদের প্রজন্ম করলে বিশ্বাস করতে চাইবে না। আমার জীবনে আই হ্যাভ এভার সিন এ ধরনের বন্যা গর্কি আমার জীবনে আমি দেখি নেই। এটা আমি আপনাদেরকে সবচেয়ে একটা মূল্যবান সম্পদ আজকে আমি হারিয়ে ফেলেছি। ওই বন্যা সম্পর্কে একটা কবিতা বের হয়েছে, ওই কবিতাটা লিখেছেন আমিনুল হক, এবং গোল্ড মেডেল পাইছেন উনি ওই কবিতা লিখে। ওই কবিতা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো মুখস্থ ছিল। তাদের কবিতা শুনে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আমি কাঁদতে দেখেছি। এই কবিতায় সম্পূর্ণ ঘটনা এমন সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, যেটা শুনলে এখনো মানুষ অবাক হয়। আমি যেটুকু মনে আছে আপনাদেরকে সেটা দিয়ে আমি শুরু করছি। কবিতার দুই একটা অংশ আমার মনে আছে। সারাদিন মেঘলা মেঘলা বজ্রশিলা, বৃষ্টি অনর্গল, ট্রানজিস্টারে খবর কয় মহাকাল বিকাল, তুফান আসতে পারে অতি জোরে, আতঙ্ক সবাই, পশ্চিম কোণা থেকে থেকে বিজুলি চমকায়, সন্ধ্যা অবসানে অনুমানে রাত্রি 10টার পর আসম্বিতে শুরু হলো তুফান ভয়ঙ্কর। এটা অনেক দূর, অনেক দূর। তারপরে অংশটা মনে আছে, 1377 সনে বন্যা হয় পূর্ব বাংলায়, 10,72,000 মানুষ মারা যায়। ওদিন আমিনুল হক কবি বলে, শুনেন বন্ধুগণ, কি করিতে পারে দেখেন পাক নিরঞ্জন, পাহাড় ভাঙ্গি নদী করে, নদীতে উঠায় চর, বাদশাকে ফকির করে মুহূর্তের ভিতর, আরো কত রঙের খেলা খেলে দেখান মালেক সাই, 10,72,000 মানুষ মারা যায়।
হাট বাজারে মাছ উঠে না, জাল্লা মরে ভাতে, ফোলা মাইয়া ত্যাক্ত হয় ডাইল খাইতে খাইতে, 5 টাকা পানের বেড়া কি দিয়ে অতীত বুঝায়, 10,72,000 মানুষ মারা যায়। শুনিবাই চর্যবর, এটা আমার দেখা, দেখে এলাম শুনিবাই পরস্পর, দেখে এলাম চর্যবর, একটি নারী গরুর লেজ ধরা, পাশে একটি সোনার পুতুল কুকুরে কামড়ায়, সবে মাত্র প্রসব করে, নাড়ি বুড়ি কাটে নাই, 10,72,000 মানুষ মারা যায়। ওই যে বন্যা, যে ধ্বংসযজ্ঞ গোর্কি রেখে গেছে, তা থেকে উত্তরণ এত সহজ ছিল না। উপকূলবর্তী সুবর্ণচরের মানুষ গোর্কি, বন্যা, খরা, তুফান, নদী ভাঙনের সাথে সংগ্রাম করেই শতাব্দী দশক ধরেই টিকে আছে। এই লড়াকু বনবাসী মানুষ প্রচন্ড সংগ্রাম করেই তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এই সুবর্ণচরের লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে ভেসে গেছে। অন্যদিকে লোনা পানি জমির উর্বরতাকে সম্পূর্ণ বিনষ্ট করে দিয়েছে। আমিও তখন ভাবছি, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান কিছুই নেই, মানুষ নাই, কিভাবে মানুষগুলো দাঁড়াবে। তৎকালীন আমলে আপনার এই যে সরকার সেনাবাহিনী দিয়েছে, সেনাবাহিনী এসে কিছু রিলিফ মানুষকে দান করেছে সর্বপ্রথম, যাতে করে মানুষ একটু যা ছিল এগুলো একটু একটু বাঁচার একটু অবলম্বন পেয়েছিল। আমি স্মরণ করছি আজকে হাজী মোহাম্মদ ইদ্রিসকে, যিনি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরীর বাবা। এই একরামুল করিম চৌধুরীর বাবা বন্যার পর দিন গাড়ি নিয়ে আমাদের এখানে এসেছে, আমার স্পষ্ট মনে আছে। সে সবাইকে হেল্প করেছে। আমার যেটা ধারণা, একরামুল করিম চৌধুরী 2010-এ এই নির্বাচনে, 2008-এ এই নির্বাচনের জয়লাভ করার পিছনে উনার বাবা ইদ্রিস হাজীর এই অবদান ছিল। মানুষ, আমি একটা অভিজ্ঞতা বর্ণনা করি। সকালবেলা আমি বের হয়েছি, আমাদের বাড়িটা আপনারা চিনবেন, এই যে মন্নানের এই যে বাতানিয়া পুকুরের পাশেই। এত উঁচু বাড়ি সুবর্ণচরে আর একটি ছিল না। আপনার কয়েক হাজার নারকেল গাছ ছিল। ওই নারকেল গাছের কারণে ঢেউটা আমাদের বাড়িতে কম লেগেছে, আমরা বেঁচে গেছি ওই জন্য। সকালবেলা যখন বের হলাম, তখন আপনারা চিনবেন, এটাকে শামসুল হক শামু বলে। সকালবেলা দেখি যে আমাদের একটা, তো আমাদের গ্রামে এটা বাথরুম, ওই বাথরুমের উপর দেখি যে কিছু মানুষ উপুর হয়ে পড়ে আছে। আমার বাবা, আমরা সহ আমাদের কাজের লোক এসে দেখি মানুষগুলো তো মৃত প্রায়। ওদেরকে নিয়ে আমরা হরমুল, আমাদের দেশে বলে পাঠশালাকা আর কি, ওটা নিয়ে ওদেরকে কষ্ট করে আপনি ওদেরকে আগুন দিয়ে কোন রকমে মানুষগুলো আমরা বাঁচাতে পেরেছি। ওই সকালবেলা আমরা কিছু দেখিনি, সব ধ্বংসযজ্ঞ। বিকাল হতে আস্তে আস্তে লাশ ভেসে উঠছে। এই লাশ আপনারা যে যে সোনাপুর থেকে যে বেড়িটাতে উঠেন, লক্ষ হাজারো হাজারো লাশ আপনার বেড়ির দুই কোলে আমরা দেখেছি, এখানে দাফন করা হয়েছে। এই যে আপনি সুবর্ণচর, যেটা এখন উপজেলা, এই যে দিঘিটা দেখেন, একটা গর্তে আমি 150 মানুষ দেখেছি মাটি দিতে। কি অবস্থা! আজকে আমরা এর পরেও আমার সুবর্ণচরের এই লড়াকু মানুষগুলো অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। এরা সংগ্রাম করতে করতে নিজেকে অনেক কঠিন করে ফেলেছে এবং এই পর্যায়ে আজকে সুবর্ণচরকে এনেছে। আমি ওই বন্যায় যারা মারা গেছে, এমন কোনো বাড়ি নেই, এমন কোনো বাড়ি আপনি পাবেন না যেখানে 2-4টা লোক, এক বাড়িতে 18 জন মারা গেছে। আমাদের এক আত্মীয়ের বাড়িতে 18 জন লোক মারা গেছে। এরপরও আমরা দাঁড়িয়েছি। আজকে এই দিনে আমি স্মরণ করছি, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। একথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদেরকে। অসম্ভব সুন্দর একটা কবিতা শুনেছি আমরা, খুব ভালো লাগছে। আমরা যারা ওই সময়টা দেখিনি তাদের জন্য এই স্মৃতি কথা খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশনা হবে আমি আশা করছি। আপনারা যারা এই মুহূর্তে সময়ের আলাপনের পর্ব 2 সময়ের আলাপন পেজের লাইভ থেকে, ফেসবুক পেজের লাইভ থেকে, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা নিজ নিজ টাইম লাইনে লাইভটি অবশ্যই শেয়ার করবেন। এই স্মৃতিকথা সকলের সাথে শেয়ার করে দিবেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যোগ দিচ্ছেন। আমি অনেক অনেক
কমেন্ট পাচ্ছি। অতিথিদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে অনেকেই। আমি একটি নাম বলে পরবর্তী বলে যাবো। তার আগে একবার সবাইকে মনে করিয়ে আমরা এই মুহূর্তে সময় আলাপ করতে লাইভে আছি। আজকের বিষয় হচ্ছে স্মৃতিকথন ৭০-এর গল্প। আপনারা জানেন আমাদের সাথে এই মুহূর্তে থাকছে জনাব মোহাম্মদ আব্দুল কাদের, জনাব মোহাম্মদ মুস্তফা কামাল ফরাজি এবং জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। আপনারা যারা আমাদের পেজের সাথে সংযুক্ত আছেন তারা জানেন যে আমাদের আরেকজন আমন্ত্রিত অতিথি আছেন, তিনি হচ্ছেন ডাক্তার আব্দুর রব, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক, নোয়াখালী জেলা আওয়ামী লীগ। উনি টেকনিক্যাল একটু ডিফিকাল্টিসের কারণে ওনাকে আমরা এখনো কানেক্ট করতে পারিনি। আমি আশা করছি খুব দ্রুত ওনাকে আমরা কানেক্ট করতে পারবো। আমি দু একটি কমেন্ট নিয়ে মোহাম্মদ কামাল উদ্দিন লিখছেন, অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল আমাদের শ্রদ্ধেয় সিনিয়র সিটিজেনদেরকে। অনেকেই শুভকামনা জানিয়েছেন। এমডি রফিকুল্লাহ, এমডি ফিরোজ মাহমুদ লিখেছেন, সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এমডি দেলারুল আলম অভিনন্দন এবং শুভকামনা জানিয়েছে। রুহুল আমিন, মোহাম্মদ শহীদুল্লাহ সবাই শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে। সাজ্জাদ হোসেন কাদের স্যারকে আমার সালাম জানাবেন প্লিজ। কাদের স্যারকে আমার সালাম জানাবেন, অবশ্যই আপনার সালামটি আমাদের মাধ্যমে পৌঁছে গেছে। মোহাম্মদ আলী রিপন লিখেছেন, আশা করছি অনেক নতুন নতুন তথ্য জানতে পারবো। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। নূর মাওলা, মোহাম্মদ মোজাফফর হোসেন সুজন, সাজ্জাদ, মোহাম্মদ আলী রিপন লিখেছেন, মিজানুর রাকিব লিখেছেন, সময় আলোচনায় লাইভে স্বাগতম সবাইকে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল লিখেছেন, আই এম সিইং ফ্রম দুবাই, থ্যাংক ইউ। হুমায়ুন কবির লিখেছেন, সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শামসুন নাহার সুমি কমেন্ট করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এমডি রফিকুল্লাহ একটি প্রশ্ন করেছেন আমাদের কাছে। জনাব আবুল কালাম আজাদ সাহেবের কাছে জানতে চাই, ৭০-এর বন্যায় মৃত মানুষদের দাফন কিভাবে সম্পূর্ণ করেছেন, চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল, খাদ্য সংকট কিভাবে দূর করেছেন। আমি অবশ্যই আমাদের আমন্ত্রিত অতিথির কাছে এই প্রশ্নগুলো নিয়ে যাব। আব্দুর রহিম কমেন্ট করেছেন, অভিনন্দন জানিয়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আমি অনেকগুলো কমেন্টই পড়তে পারছি না। আমি সবার কাছে দুঃখ প্রকাশ করব যে আমি সবগুলি কমেন্ট হয়তো পড়তে পারছি না, অনেকগুলি কমেন্ট আসছে। আমি সম্ভবত আমাদের লাইভে আমাদের আমন্ত্রিত আরেকজন অতিথিকে পেয়েছি, ডাক্তার আব্দুর রব। আমি আমাদের পরবর্তী অতিথির কাছে একটু চলে যাব। মোহাম্মদ মুস্তফা কামাল ফরাজি, যিনি পরিচালনা পরিষদের সদস্য সৈকত সরকারি কলেজে এবং উনি সভাপতি পরিচালনা পরিষদ চরবাঠা বালিকা বিদ্যালয়। আমি ওনার কাছেও জানতে চাইবো সেই সময়ে 1970 সালে সেই স্মৃতিকথন 1970-এর যে গর্বিতা। জনাব মোহাম্মদ মুস্তফা কামাল ফরাজি। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জোরে বলেন। জি, সালাম দিয়ে শুরু করেন। আমি তখন চিটাগং ছিলাম, চিটাগং স্টিল মিলে চাকরিরত ছিলাম। ৭০-এর বন্যার সময় আমরা সেখান থেকে নিউজ পেয়েছি এবং তখন আমরা সকলেই স্টিল মিল অফিসে আমরা সকল সমবেত হয়ে সেখানেই একত্রিত ছিলাম। এর পরের দিন আমরা 13ই নভেম্বর আমরা চরবাটার দিকে রওনা হয়েছি, কিন্তু চরবাটাতে আসতে আমাদের অনেক ব্যাগ পেতে হয়েছে। গাড়ি ঘোড়া তেমন ছিল না, অনেকে রিক্সায়, অল্প কিছু বাসে, এভাবে ভেঙে ভেঙে আমরা চরবাটাতে পৌঁছেছি। এবং পথে যেতে সোনাপুর থেকে যখন আমরা দক্ষিণ দিকে যাই তখন সেখানে আমাদের পথের উপরে আমরা মৃতদেহ অনেক মানুষ এবং
পশু যে পথের সাথে পড়ে আছিল মৃত অবস্থায়, অনেক যাদের কোনো সুষ্ঠু ব্যবস্থা তখন করা হয় নাই, লোকজন আসতেছিল চারিদিক থেকে, তারা সেগুলিকে দাপন কাপনের ব্যবস্থা করার চেষ্টা করতেছে, এরকম আমরা দেখেছি। জি জি, ধন্যবাদ মোহাম্মদ মোস্তফা কামাল ফরাজি। আপনার কাছে হয়তো আরেকবার আসবো, আপনার আরো কিছু স্মৃতি কথা নিতে। আমি একটু আমাদের পরবর্তী অতিথির কাছে যাই। তার আগে আমি আরেকবার সবাইকে মনে করিয়ে দিই, আমরা এই মুহূর্তে আছি সময়ের আলাপন ফেসবুক পেজ থেকে লাইভে। এটি আমাদের 2 নম্বর পর্ব। এটির আজকের বিষয় হচ্ছে স্মৃতিকথন 70-এর বই। যারা এই মুহূর্তে আমাদের সাথে কানেক্ট আছেন, আমি ধন্যবাদ জানাবো সবাইকে, কৃতজ্ঞতা জানাবো এবং রিকোয়েস্ট করবো যে আপনার নিজ টাইম লাইনে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আমি আমাদের পরবর্তী অতিথির কাছে যাব, তার আগে আমি কয়েকটি কমেন্ট যদি নিতে পারি। এমডি ওমর ফারুক লিখেছেন, খুব সুন্দর শিক্ষণীয় স্মৃতি জায়গা নিয়ে আলাপন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তানভীর মাহমুদ লিখেছেন, বিশেষ শত্রুকে জানবো, বিশেষ করে বর্তি সম্পর্কে। আমন্ত্রিত অতিথিদের সালাম এবং শুভেচ্ছা। ধন্যবাদ। এজএম ওমর ফারুক লিখেন, অভিনন্দন জানাচ্ছি আমাদের অতি প্রিয় সুবর্ণ সিনিয়র সিটিজেনদের। আপনারা আমাদের গর্ব, আমাদের প্রেরণার উৎস। একদমই তাই। মোহাম্মদ সাইফুল ইসলাম মালিক লিখেছেন, আশা করি এই লাইভ থেকে আমরা হাজারো অজানা তথ্য জানতে পারবো। অবশ্যই। এস এম মাসুদ লিখেছেন, আজাদ আঙ্কেলকে আমার সালাম দিবেন। সবার কাছে আমি সালাম পৌঁছে দিব। শাহিন সিরাজ লিখেছেন, সুধীজনদের কথা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। ধন্যবাদ। মোহাম্মদ আলী রিপন, মোহাম্মদ রেদাউল হক, রাসেল উল্লাহ সবাই শুভেচ্ছা জানিয়েছেন। রাসেল অনেকেই আমাদের কাছে কমেন্ট করেছেন, আমি সব কমেন্ট নিতে পারছি না। মোহাম্মদ রফিকুল্লাহ লিখেছেন, তৎকালীন বিশিষ্ট দানবীর, শিক্ষা অনুরাগী, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আবুল কালাম আজাদ সাহেব। জি, আমরা এই মুহূর্তে ওনার কাছেই যাব। নূরজামান মধু লিখেছেন, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। শাহজাদি প্রীতি কমেন্ট করেছেন, আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মোহাম্মদ শহীদুল্লাহ কমেন্ট করেছেন। রোকসানা সরকার লিখেছেন, আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় সুবর্ণ সন্তানেরা, ধন্যবাদ আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করার জন্য। অনেক অনেক কমেন্ট পাচ্ছি আমি। এস এম মাসুদ লিখেছেন, মোহাম্মদপুর ইউনিয়নের পক্ষ থেকে অন্বেষা আপুকে শুভেচ্ছা অভিনন্দন, আপনার দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর বেশি কমেন্ট নিতে পারছি না, অনেক কমেন্ট আসছে। আমি এই মুহূর্তে আমাদের পরবর্তী অতিথির কাছে একটু যেতে চাই। ওনার কাছে অনেক প্রশ্ন চলে এসেছে আমাদের কমেন্টে। মোহাম্মদ আবুল কালাম আজাদ, সমাজসেবক এবং শিক্ষক। মোহাম্মদ আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা জানাই যারা আমাদের এই অনুষ্ঠান দেখছে। একটু ছোট করে আপনার স্মৃতি কথাটা শুনতে চাই। আমি তখন সরবাডা খাসাট উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। আমি তখন এখন আগে তো সজব্বর ইউনিয়ন ছিল, এখন সজব্বর ইউনিয়ন 4টা ইউনিয়ন হয়েছে। সর আমানুল্লাতে হাতের নাগো বাড়ি করতে, ওই বাড়িতে আমি তখন লজিং এ ছিলাম। তো সেদিন দেখতেছি সকালবেলা পিটপিট বৃষ্টি হইতেছে, আর সেদিন স্কুলেও যাই নাই, বাড়িতে রয়ে গেছি। রাত্রে খানা খাইছি, ঘুমিয়ে গেছি। হঠাৎ করে ঘুম ভাঙি যাওয়ার পরে আমার লজিং মাস্টারের বাড়ি বেটা একটা, আমরা কাছারিতে থাকতাম একাত্রে, সেগুলো উড়েন সেহরির টাইম হয়ে গেছে। তা আমরা বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে বাড়ির সবাই এখনো জাগন। তারপরে এই বাড়ির একজন একরামূলক সরবড়া খাসাটে তহসিল অফিসের পিয়নে চাকরি করতেন, উনি বাজার থেকে আসছেন। আমার লজিং মাস্টার বললো, তো এখনো তো সেহরির টাইম হয় না। তারপরে কতক্ষণ আমরা অপেক্ষা করলাম। এরপরে উনি বললো, আচ্ছা তোমরা তো আসছো তখন আর খেয়ে ফেলো, ভাত খেয়ে ফেলো। এরপরে ভাত খাই বাইরে কাছারিতে গেলাম। কাছারি আর ঢুকতে পারি নাই, বুক সমান পানি। এরপরে আমরা হাঁটি তাড়াতাড়ি বাড়িতে, ঘরের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে ঘরের ভিতরে 4 থেকে 5 ফুট পানি হয়ে গেল। পানি হয়ে যাওয়ার পরে এখন পানি উপরের দিকে বাড়তেছে। এভাবে বাড়তে বাড়তে দেখে যে দরজার উপরে যে চোকাট আছে, চোকাট পর্যন্ত পানি উঠে গেছে। আমরা দাঁড়ায় রয়েছি কোনো রকমে। এই টাইমে আমার লজিং মাস্টার সাহেব বলল, তুমি আমানত
3 ব্যাটারি এভারেডি একটা টর্চ লাইট উনি আমার হাতে ঢুকিয়ে দিলেন, ধরাই দিলেন। ধরাই দেওয়ার পর বলতে না বলতে দেখা যায় সিলিং এর সাথে পানি উড়ে যায়। আমি তখন দরজা দিয়ে ডুব দিয়ে বাইরে যেতে চাইছি, বাইরে এখন আমি উপরে আর উঠতে পারতেছি না। আরেকটা ঘরের চাল, সনের ঘরের চাল আসি, ওই ঘরের উপরে চালের উপরে উঠে গেছে। বহু কষ্ট করে আমি যখন চালের উপরে উঠলাম, বৃষ্টির ফোঁটা এমন ভাবে পড়তেছে যেন আমার শরীরের সব মাংস ছোলাই নিয়ে যাইতেছে আর কি। এরপরে একটা টর্চের আলো এলো, আলো আসার পরে আওয়াজ এলো, মাস্টার এদিকে চলে আসো। তো পরে আমি পিছনের চালে চলে গেলাম, ঘরটা পূর্বমুখী দরজা ছিল। ওখানে যাওয়ার পরে তখন ওই আমার কইলো যে এটা কাঁচা গছ ছিল, চোলাই আস্তে একটা রুফা ধরলাম। এরপরে দেখলাম যে ঘরের তুলির উপরের আর হয়তো 1-1.5 ফুট পানি বাকি আছে, আমার বসার তলে পানি চলে এসছে। বসার চলে আসার পরে আমি তারা বললাম, এই মুমিন ভাই একটা কাজ করো, ভিতরে তো সব লোক মারা যাইতেছে, এখন এদেরকে কিভাবে রক্ষা করা। তখন দুজনে বহু চেষ্টা করি, এখন সনফলাই এটারে আর কোনোরকম পরে বহু জোরে টান দিয়ে একটা ছিদ্রের মতো করলাম, 16-17 ইঞ্চি হবে। এরপরে প্রথম হাত দিলাম, হাত দেওয়ার পরে একটা মহিলার চুল পেলাম, তারা টানি উঠাইলাম। এই হলো আমাদের একরাম মিয়ার ওয়াইফ। তারপরে সে হাউমাউ করে কাঁদতেছে। তখন মনবে বলতেছে, কাঁদতেছো কেন? এখানে সঞ্চয়টা ফাড়িয়ে দি ফেলি দি রুফা ধরাই দিল। এভাবে করতে করতে ঘরের ভিতরে 40-50 জন লোক, সব লোকের যখন আমরা এটার উপরে ঘরের উপরে উঠাইলাম, হঠাৎ করে দেখলাম যে ঘরটা একটা ঝাঁকড়ি দিল। ঝাঁকড়ি দেওয়ার পরে এখন সবার গলা সমান পানি হয়ে গেল। এরপরে ঘরটা আস্তে 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 দেখতেছি দক্ষিণ দিকে যাইতেছে। এরপরে একটা পর্যায়ে যায় দেখা গেল যে ঘরটা একটা ধাক্কা খাইলো, ধাক্কা খাওয়ার পরে ঘরটা স্থির হয়ে গেল। স্থির হয়ে যাওয়ার পর ওইখানে পরে দেখলাম আর কি, বন্যার পানি নামে যাওয়ার পরে ওখানে কতগুলা সারি সারি নারকেল গাছ ছিল। ওই নারকেল গাছগুলোর কারণে আমরা এই বাড়ির লোকেরা সবাই প্রাণে বাঁচছি। এরপরে আমার লজিক মাস্টারের ছেলে একরাম মিয়ার ছোট ভাই যেটা, সেটা এখন প্রাইমারি স্কুলের শিক্ষক। সে তখন 7-8 বছরের ছিল, তার ফা বাঁকা হয়ে যেতেছে, সে চিৎকার করতেছে। এরপরে আমরা টস সকল বাবুর উপরে, ওই যে আমার হাতে যে টস ছিল, টস এগুলা প্লে করতেছি, আর দেখলাম যে খাতাগুলা বাসি যেতেছে। এভাবে দিতে দিতে সব লোকদেরকে এভাবে খাতা দিয়ে দিলাম। এরপরে একটা পর্যায়ে 1-1.5 ঘন্টা চলে গেল। এরপরে এখন আমি একরামবারে বলতেছি, আমার পা তো বাঁকা হয়ে যায়। তখন আমার লজিক মাস্টার সাহেব বললো যে এক কাজ কর একরাম, খেতা এক ফার্স্ট দেখ। এরপরে একটা খাতা আমরা পাইলাম, মমিন ভাই, একরাম ভাই, আমরা 3 জনে এই খাতাটা গায়ে দিলাম এবং ওরা 2 ভাই আমার পাটা এগুলো মেসেজ করে দিল। এরপরে আমি একটু স্বাভাবিক হলাম। এরপরে কানে আওয়াজ আসতেছে, একটা মহিলার কানে আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এরপরে একটু আলো হয়ে গেল। আলো হয়ে যাওয়ার পরে দেখলাম যে উঠানের ভিতরে তখন পানি হয়তো 1 ফুটও হবে না। মহিলা চোখে বালুতে ডিবি গেছে, সে কিছু দেখতেছে না, চিৎকার করতেছে। পরে দেখলাম যে এগুলো হিন্দু মহিলা, ওই পোদ্দার বাড়ির এদিক থেকে বোধহয় আসি এসছে কয়েকটা। এরপরে আমরা নামি গেলাম, নামি যাই কোনো হাঁটা উঠা করতেছি। হাঁটা উঠা করে দেখলাম যে গাছের লগা অনেক লোক এভাবে উপরে ধরে রেখেছে, চিৎকার করতেছে, বাবা বাঁচাও বাবা বাঁচাও। ওদের নাক চোখ এগুলা বালিতে বদ্ধ হয়ে গেছে। এখন পরে ওদেরকে আমরা নামাইলাম, নামানোর পরে ওই সমস্ত লোকগুলারে পরে চলে গেল। এরপরে আমার লজিং মাস্টার বলল যে এই যে এখন আজকে বন্যা হয়েছে, রাত্রেবেলা আবার জোয়ার আসতে পারে। সব ঘরগুলা, টিনের ঘরগুলা 3-4টা ছিল, ওইগুলা আগে নষ্ট হয়ে গেছে। পরে আমরা এখানে 2টা শেডের মতন করলাম, মহিলাদের জন্য, একটা পুরুষদের জন্য। এভাবের উপর আমাদের দিন কাটে চলে গেল। তো আমি তো এক বাপের 1 মায়ের 1 ছেলে। পরের দিন আমার লজিং মাস্টার আমার একটা লাঠি বানাই দিল, প্রায় 5 হাতের মতো। বললো যে বাবা তুমি বাড়ির দিকে যাও, তোমার মা তো হয়তো এখন অজ্ঞান হয়ে যাবে, তুমি 1 বাপের ছেলে 1 মায়ের ছেলে, তো ফোদ্দার বাড়ির উত্তর হুপগোনা করে এভাবে যাবে খালে। এটার এই লাঠিটা আগে দেখবা পানি কতটুকু আছে, তারপরে নেমবা। আর এখন তো গরু মহিষের বাচ্চাগুলা মারা গেছে,
মহিষগুলা পাগল হয়ে যাবো, মহিষ টহিষ দেখলে একটু ঘুরতে দিয়ে যাবে এভাবের উপরে। আমি যখন আজকে আমাদের এই সরকলাক ইউনিয়নটার দুইটা ভাগ হয়েছে, একটা হইলো সরকলাক, একটা মোহাম্মদপুর। আর সরকলাকের ইউনিয়নের মাইজগান্দি একটা নদী, মাইজগান্দি ছিল, এই নদীটাই সরকলাক ইউনিয়নটারে দুইটা ভাগ করে রেখেছে। তখন এই নদীতে আসি দেখলাম যে মানুষ মরা লাশাগল নিতেছে, যে একজনের কাঁধে মাথা আর একজনের কাঁধে পা, এভাবে দুইজনে এভাবের উপরে মরা লাশাগল নিতেছে, কান্নাকাটি করতেছে। নদীতে আসি দেখলাম যে কোনো পানি নাই, সামান্য পানি, বৃষ্টি হলে যেভাবে পানি যায় এভাবের উপর পানি। তখন আমি মুন্সিরহাটের পশ্চিম পাশে দিয়ে আমাদের এই মোহাম্মদপুর ইউনিয়নে, এখানে মুন্সিরহাট আসলে আমারও তো ওই এলাকার কেউ চিনে না। তখন এখান থেকে আমি হাঁটতে হাঁটতে মুন্সিরহাটের কিছু পশ্চিম দিকে আসি, দেখলাম যে আমাদের কিছু জমিন এখানে ধান কাটা হয় নাই, গরু মহিষ এগুলো নষ্ট করতেছে। তখন আক্তার মিয়ার বাজারে আসলাম। আক্তার মিয়ার বাজারে আসার পরে আমাদের এনায়েতুল্লাহ বাবুল চেয়ারম্যান, তার মেজো ভাই বাহার মিয়া আমার ধরে জড়াই ধরে কান্নাকাটি করতেছে। তারপরে আমার বলতেছে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, মা জানি কি অবস্থা। তখন বাড়িতে গেলাম। তখন আমাদের বাড়ি হলো নাইবেরহাটের পশ্চিম পাশে, আমাদের বাড়ি ছিল নদীর কূলে। বাড়িতে যাওয়ার পরে তখন আমার মা আমারও তো জড়াই ধরল। এখন আমাদের বাড়ির এই 500 গজ পশ্চিম সাইডে ছিল নদী। এই নদীটি তখনও মানুষ, জীবিত মানুষ, মরা মানুষ বাঁচি দিয়েছে, মানুষ আত্মচিৎকার করতেছে বাঁচানোর জন্য, কে কাকে বাঁচাইব। কারণ এই খরস্রোতা নদী এইভাবের উপরে কাটি গেল। তারপরের দিন আমার আম্মা বললো যে আমাদের জমিনের ধানগুলা কিভাবে আছে দেখি আসো যাই। তখন আমি বাইরে হওয়ার পরে দেখলাম যে সকালবেলা রেডিওতে শুনলাম পূর্ব পাকিস্তানের গভর্নর এস.এম. আহসান, অ্যাডমিরাল এস.এম. আহসান দুর্গত এলাকা সফর করবেন। আমি যখন আমাদের বাড়ি থেকে 1-1.5 মাইল উত্তরে আসছি, আক্তার মিয়ার বাজারের পূর্ব দক্ষিণ একটা ব্রিজ আছে কালাপুল বলে, ওইটার উপরে যখন আসলাম তখন দেখলাম যে হেলিকপ্টার। এর পরে দিয়ে দেখলাম যে 3টে হেলিকপ্টার আসলো। এরপরে আক্তার মিয়ার বাজারে দক্ষিণ পাশে আসার পরে এখানে আগের পুরানা বোর্ড অফিস, এখানে রাস্তা দাঁড়াইলাম। হেলিকপ্টার গুলা আসি ওই যে ত্রাণ সামগ্রী ড্রপ করতেছে, পোলটা ড্রপ করতেছে। আমি আর মাস্টার সিদ্দিকুল্লাহ মিয়া এমনি দাঁড়িয়েছি, মানুষ উড়ি করতেছে। পরবর্তী ওই যে হেলিকপ্টার থেকে পাকিস্তানি আর্মি, তারা তো উর্দু ছাড়া বাংলা জানে না, আমাদের দুইজনকে ইশারা করলো একটু দূরে যা দাঁড়ানোর জন্য। তা আমরা দূরে দুইজন দাঁড়ানোর পরে হেলিকপ্টারটা একটু ঘুরে যায়, আমাদের দুইজনকে 2টা পোল্টা দিয়ে দিল। এই হলো অবস্থা। আর এই যে মৃত মানুষের যে সৎকারের যে কথা, দাফন কাফনের যে কথা, তখন তো মানুষ কি দাফন করবে, কে কাকে দাফন করবে, দাফনের কাপড় কোথায়, সেরকম অবস্থা দেয়। মানুষ তো যারা মারা গেছে স্রোতে তাদেরকে টানি বঙ্গোপসাগরে নিয়ে গেছে। আর এখানে আমাদের সরকলা ইউনিয়নে তখন ধান কাটার মৌসুম ছিল, আমাদের এখানে স্থানীয় লোক কম মারা গেছে, কারণ চতুর্দিকে নদী ছিল, জোয়ার উঠছে, পানি আসছে, আবার পানি ওই নদী থাকার কারণে তাড়াতাড়ি এখানে নিষ্কাশন হয়ে গেছে। এখানে ধান কাটার জন্য সুন্দি ভাতিয়া থেকে যে সমস্ত ধান কাটা লেবার আসছে এরাই বেশিরভাগ মারা গেছে, স্থানীয় লোক এমন মারা যায় না। আর সরবাটা চর্যাপদ যেটা, এখানে গণবসতি ছিল। এখানে পানি যখন এই যে আটকোফলিয়া বাজার, যেটা হারিচৌধুরী বাজার, এই বাজারের যে মাইজদির দিকে মন্দারনগর দিকে যে বেড়িটা ছিল এটা খুব উঁচা ছিল, এটার লগে পানির বাড়ি খাওয়ার কারণে পানিটা খুব উঁচু হয়ে গেছে। এই জন্য এখানে অনেক লোক মারা গেছে এবং অনেক বাড়ি তো একেবারে শূন্যই হয়ে গেছে। আমরা যখন স্কুল খুললো, স্কুলে যাওয়ার পরে তখন আমরা হোস্টেলে রাত্রেবেলা আমরা 10টা-11টার পরে কান্না শুনতাম, এই সরবাটা মানুষের বিলাপ শুনতাম, আর স্বজনদের জন্য তারা কান্নাকাটি করছে, এই আর কি। এরপরে তো এই মার্চ মাসে যখন অসহযোগ আন্দোলন হয়ে গেল, ইয়া খান ক্ষমতা দিল না, তখন তো এই যুদ্ধই বাজি গেল। এরপর আমরা হোস্টেল থেকে বাড়ি চলে আসলাম, এই আর কি।
ধন্যবাদ এই- ধন্যবাদ মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমরা একদম প্রত্যক্ষ কিছু কথা শুনলাম, যিনি সরাসরি ঘূর্ণিঝড়টি দেখেছেন এবং ঘূর্ণিঝড়ে সেই রাতের স্মৃতি কথা আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো আরো কিছু প্রশ্ন নিয়ে আসবো। এই মুহূর্তে আমরা আছি সময়ের আলাপনের পর্ব 2, সময়ের আলাপন পেজ থেকে যেটি লাইভে যাচ্ছে, সেটি আজকের বিষয় হচ্ছে স্মৃতিকথন 70-এর বধূ। আমাদের সাথে আমন্ত্রিত অতিথিদের কথা আমি শুনছি, অনেক কমেন্ট আসছে, অনেকেই বলছেন যে কমেন্ট করার দরকার নেই, আমরা আমন্ত্রিত অতিথিদের কথা শুনতে চাই। কেউ কেউ বলছেন কমেন্ট করুন। এজেডএম ওমর ফারুক লিখেছেন সময়ের আলাপন সুবর্ণচরের মানুষের হৃদয়ের কথা বলবে। এই চমৎকার আয়োজনের সাথে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আয়োজনে উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই, আমাদের এই সময়ের আলাপনের পেছনে একটি উপদেষ্টা প্যানেল রয়েছে এবং একটি সম্পাদক প্যানেল রয়েছে। আমিও সেটির একটি অংশ। আমি আশা করি খুব দ্রুত আপনাদের মধ্যে আমি তাদেরকে পরিচয় করিয়ে দিতে পারবো, এই আয়োজনটির পেছনে যারা আছেন। ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন। আমি আমাদের পরবর্তী অতিথিদের কাছে যাব। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, দয়া করে সবাই অবশ্যই লাইভটি নিজ নিজ টাইমলাইনে একটু শেয়ার করে দিবেন। এদিকে আয় গাড়ি গেছে গা এদাইলো কাদের আবার ঠিক হয়ে গেছে নেটওয়ার্কে পাইতেছে না। আমি আমাদের পরবর্তী অতিথির কাছে একটু যেতে চাই, ওনার থেকে একটু স্মৃতি কথা শুনবো। ডাক্তার আব্দুর রব, স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক, নোয়াখালী জেলা আওয়ামী লীগ। জনাব আব্দুর রব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার সিনিয়র আছে। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। ধন্যবাদ। আপনি আপনি এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন তাজরিন তাবাসসুম অন্বেষা। শুনতে পাচ্ছেন তো? কেমন শুনতে পাচ্ছেন? প্লিজ ডোন্ট মাইন্ড, নেটওয়ার্কের প্রবলেম হইতেছে, কথাটা কোনো সম্পূর্ণ কিংবা অসম্পূর্ণ শোনা যাচ্ছে কিনা এই কারণে হয়তো আমি রিপিট করি, প্লিজ ডোন্ট মাইন্ড। তো এতক্ষণ পর্যন্ত জি এখন ঠিক আছে। তো আজকে আপনার সঞ্চালনার মাধ্যমে আমি প্রথমে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সাথে সাথে সময়ের আলাপন এই যে ধারণা, আমার যে সমস্ত বন্ধুরা কৈলুসার সুবর্ণচরের যে সমস্ত বিভিন্ন জেলাতে অনেকে শিক্ষকতায় আছেন, অনেকে সার্ভিসে আছেন, অনেকে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দায় দায়িত্বে আছেন, অনেকে ছাত্র বিশ্ববিদ্যালয় সমূহে অধ্যয়নরত আছেন, যারা এই সময়ের আপনার এই আলাপনের মাধ্যমে আমাদের বিশেষ করে সুবর্ণচরের 50 বছরের উত্তরকালের যে একটা সুবর্ণ অতীত ইতিমধ্যেই এটা অতিক্রম করে চলে গেল। এর ভিতরে আজকের যে বিষয়টা সেটা হলো, যতটুকু আমরা জানি, যতটুকু আমাদেরকে আপনারা অবগত করেছেন, সেটা হলো 70-এর মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস। এই তো কথা। জি হ্যালো, জি জি শুনতেছেন আশা করি। জি, আপনাকে আমরা একটা কথা বলে রাখি যে 70-এর মহা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস যে বিষয়টা, এখানে আমি একদম সম্পূর্ণভাবে আমি এই ঘূর্ণিঝড়ে আমার বাড়িতে থেকে আমি প্রত্যক্ষদর্শী এবং আমি একদম ভিকটিম। আমরা তখন আসলে ছাত্রলীগ করতাম। আপনার সাথে এতক্ষণ পর্যন্ত যারা যারা আলোচনা করেছেন, এর মধ্যে আমি সম্মান জানাই আমার সিনিয়র জনাব মুস্তফা কামাল ফারুদী সাহেবকে, আমি জনাব আমাদের আব্দুল কাদের প্রিন্সিপাল সাহেব, অনারেবল প্রিন্সিপাল রিটায়ার্ড, ওনাকে, বেশ খুব ভালো মানুষ, সজ্জন ব্যক্তিত্ব, সদালাফি। আমি আমার সাথে তৎকালীন 70-এ ছাত্রলীগের আমাদের সংগঠনের সাথে আমাদের নেতা ছিলেন, কর্মী ছিলেন আবুল কালাম আজাদ, যাকে আমি দেখতে পাচ্ছি অনেকদিন পরে। এই আলোচনার মাধ্যমে তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। তো সাথে সাথে আমি একটা রাজনৈতিক সংগঠনও আছি,
ওই সংগঠনের নোয়াখালী জেলাবাসীর পক্ষ থেকে, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের এই কনসেপ্টে যারা অর্গানাইজেশনের সাথে যারা জড়িত আছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 70-এর ভয়াল রজনীর সে কাণ্ডর আগের দিনের কথা বলি, আমরা তখন জাতীয় সংসদের নির্বাচন নিয়ে ব্যস্ত। মালেক উকিল সাহেব জাতীয় নেতা, তাকে নিয়ে আমরা নৌকা মার্কার আমরা ক্যাম্পিং এ ছিলাম। দিনভর কখনো র্যান্ডমলি বৃষ্টি, কখনো গুটি গুটি বৃষ্টি, মাঝে মধ্যে কিছু পাকিস্তান সরকার ঘোষিত তথাকথিত একটা আবহাওয়া বার্তা তখন আসতেছে, কিন্তু এমন কোনো জোরালো ভাবে আমাদেরকে অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে না যে আপনারা কোথাও নিরাপদ আশ্রয়ে যান, মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে, এই সংক্রান্ত কোনো কথাবার্তা তখন এটা হচ্ছে না। কিন্তু তখনও আমরা বুঝতে পারিনি যে এই জাতীয় একটা মহা দুর্যোগ আমাদের সামনে ঘনিয়ে আসতেছে। তো সেদিনও আমাদের সুবর্ণচরের চচুবলি এলাকার পণ্ডিতনাথে ছাত্রলীগের একটা প্রোগ্রাম ছিল। তখন আমাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ তখন ছিল না, আমরা সবাই কম্বাইনলি প্রোগ্রাম করতাম। আমরা সেখানে প্রোগ্রাম করেছি ভিজা ভিজা অবস্থায়। আমরা কোনো ভাবে আমরা বাড়িতে আসছি, তখন রোজা ছিল। সেদিন কিন্তু 13ই রমজান ছিল। এখানে আমি একটা কথা বলে রাখি যে অনেকদিন পরে কিন্তু সাক্ষাৎ আরবি মাস ছাড়া সেদিনও 17ই কার্তিক ছিল, সেদিনও 12ই নভেম্বর ছিল, সেদিনও বৃহস্পতিবার দিবাগত রাত্র ছিল। আজকের এই প্রেক্ষাপট ঠিক এই দিনগুলা পেয়েছে, যদিও রমজান মাস এখন আর নাই। কারণ আমরা সবাই জানি বছরের 10 দিন রমজান মাস কম হওয়ার কারণে অনেক দিন লেট হইয়া যায়, পিছনে চলে অথবা আগে চলে আসে। যাই হোক, আমি ভুক্তভোগী যে আমার সাথে আমাদের এখানে যারা আছেন তারা অনেকেই ছিলেন, যে মন্নান খলিফার ভাই ফজলু নামে আমার একজন ক্লাসমেট ছিল। তখন আমি এবং ফজলু, আবুল বসার, সেকান্ত মাস্টার, আজকে সরামনুল্লাহ, আমরা সবাই এই প্রোগ্রাম শেষে আমরা যখন ফিরে আসি আমার বাড়িতে আমরা উঠলাম, ইতিমধ্যেই মুষলধারে বৃষ্টি এবং ঝড় হওয়া শুরু হয়ে গেছে। তখন আমরা টিনের ঘরে, আমার মা বাবা সহ তারা ছিলেন, আমাদের কাছাকাছি ছিল সনের বাংলা ঘরের, আমি এবং ফজলু সেখানে ছিলাম। যখন আমরা দেখলাম যে আমাদের সেহরি খাবার একটা সময় হয়ে গেছে, আমার বাবা আমাদেরকে ডাকলেন, আমি উঠেছি, কিন্তু আমরা দেখতেছি ঘরের সামনে পানি এবং সাপ, বিষধর সাপ। আমরা বাইরে হইতে পারতেছি না, কিন্তু সাপ আমাদেরকে ধ্বংস করতে পারতেছে না। হঠাৎ কি হইতেছে যেন চোখের ফলকে এমন একটা ঘটনার অবতারণা হয়ে গেল যে আচানক আতর্কিত যে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেল। এই জলোচ্ছ্বাসের সাথে আমরা দুইজন দৌড়ে নিয়ে পানিতে সাঁতরিয়ে আমাদের টিনের ঘরে সেখানে গেলাম। আমাদের কেউ আমাদের উপরে, ওই ঘরের উপরে যে আপনার যে সিলিংটা ছিল সেখানে আমরা উঠলাম, আর আমরা কিন্তু টিনের চালা আমরা উঠতে পারি নাই। যখন কিন্তু আমাদের ঘরটা শক্ত ছিল, এটা ভেঙে যখন আমরা পড়ে গেলাম নিচে, তখন আমরা টিনের উপরে উঠে গেলাম। আমার মা, বাবা, আমার ভাবি, আমার ভাই নাই, আমি তখন বাপদাতে চাকরি করতেন, আমার ভাতিজিরা, যে এরা সহ আমরা বেশ কয়েকজন ছিলাম। আমাদের ওই ডোমেস্টিক একজন লোক থাকতো আমাদের কাজের, 2 জন ছিল। আমাদের কয়েকটা হাল ছিল, তখন তো আমাদের নাঙ্গল জুয়ালে হালের চাষ হইতো, তাদের ফ্যামিলি ছিল আমাদের বাড়িতে। সবাই আমরা তখন আর কোথায় কিভাবে আমরা হারিয়ে যেতেছি আমরা কিছু উপলব্ধি করতে পারিনি। কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল যে এই যে সাগরের, মহাসাগরের কোন জায়গায় আমরা চলে যেতেছি। বিশ্বাস যদি করেন, আজও আমার আবেগ আসতেছে, আমি যেন আমার চোখের পানি ধরে রাখতে পারতেছি না। ইতিমধ্যে পিতা মাতা, একান্ত আপনজন কেউ নাই, সবাইকে কোন দিকে চলে গেছে, কারোরে আর খুঁজে পাওয়া তো দূরের কথা, আমি কোন দিকে যাইতেছি সেই খবরও তার আমার কাছে নাই। শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম সকালে আমি আমার বাড়ি থেকে 1 কিলোমিটার পশ্চিম দিকে একটা বড়ই গাছের 16 ফিট উপরে আমার ছোট 6-7 বছরের একটা ভাতিজিকে নিয়ে আমি সেখানে তাকে সহ তার অন্যটা দিয়া গাছের সাথে বেঁধে আমি সেখানে রেখেছি। যখন পানি বেশি হয় তখন আমাদের দিকে একটু গরম লাগে, যখন ঢেউ কমে যায় তখন ভীষণ ঠান্ডা লাগে। তখন ওই তার বাঁধনটা খুলে আমরা সকালে দেখতে পেলাম যে আমি সম্পূর্ণ উলঙ্গ, আমার বাইজিটার পোড়াক পরানো আছে। তখন ওই যে ইয়েটা ছিল তার ওড়না দিয়ে আমি কোন রকমে আমার লজ্জাস্থান আবৃত করলাম। এখন আমার বাড়ি কোথায়, আমি কে, আমার নাম কি, আমার বাবার নাম কি, আমি কিছু বলতে পারতেছি না।
আমার ভাতিজিটিকে আমি রাখছি, সে কে আমি তাকেও চিনতে পারতেছি না। জাস্ট at the same time I have lost my equilibrium at all. তখন আমি কি করলাম, যে এখন আমরা একটা লোক আমার পরিচিত, সে একটা লাঠি দিয়া যেন হামাগুড়ি দিয়া তালাশ করতেছে, ইন্ডস ইন্ডস আমার ইন্ডস। তখন আমি বুঝতে পারলাম যে আমার উত্তর বাড়ির তোফাইল এই মানুষটা। তখন তাকে আমি পাইলাম, এই লোকটা একটু লোভী ছিল। কতক্ষণ পরে সে বলে, হায়রে আমার চাইলের মোটকা কোথায়, আমার ধান কোথায়, আমার গরু কোথায়, এই সমস্ত করতেছে। আমরাও এমন অবস্থা, আমাদের বাড়িতে আসলাম, পানি কিন্তু দ্রুত অপসারণ হইতেছে, পানি কিন্তু লোড করতেছে না। জোয়ারের যে পানিগুলা আর সেখানে নাই, এগুলা দ্রুত অপসারণ হইতেছে। এখন আমরা আসে আমার ভিটির উপর আমরা উঠলাম। আমাদের ভিটিতে আমরা চাচা ভাতিজি দুইজন ছাড়া আর আমাদের কেউ নেই। তারা যে সবাইকে কোথায় চলে গেছে সেটা আমরা জানি না। এর ভিতরে আমি খিদায় তৃষ্ণায় আমরা অস্থির। আমরা এই আমাদের ভিটির উপরে আমরা শটান, আমরা সেখানে শুয়ে আছি চাচা ভাতিজি দুইজন। কিন্তু দেখা গেল আমার মামা আমার বাড়ি থেকে আরো 1.5 কিলোমিটার পশ্চিম দিকে, তিনি আমাদের বাড়ির খোঁজখবর নিতে এসেছেন। আমাদের এই অবস্থায় তিনি কান্না ভেঙে পড়লেন। তাদের বাড়িতে ঘরে কিন্তু পানি উঠে নাই, কিন্তু তাদের বাড়ির আরো পশ্চিমে তাদের বাড়ির সব মানুষগুলা সেখান থেকে ভেসে গেছে। এটার কারণ ছিল আটকোপলিয়ার হাট থেকে যে সোনাপুরের যে করস ড্যাম তখন ছিল, এখানে পানি কিছু আটকিয়ে ফেলেছে। এই কারণে পানির যে ওয়েবটা, এই ওয়েবটা দক্ষিণ দিকে চলে যাওয়ার কারণে আমাদের এই পোর্শনটা যেখানে পানি তীব্রতর স্রোতধারা তীব্র ছিল, সেখানেই আমরা পড়ে গেছি। তার পরের দিন আমার বাবাকে পেলাম যে আমার নানার বাড়িতে একটা পুকুরে। আমার মামারা পেয়েছে আমাকে ছাড়াই আমার বাবাকে, তার সাথে আরো 2জন লোককে একটা কবরে আমাদের মাটি চাপা দিয়ে দাফন করে ফেলেছে। এরপরে 3 দিন পরে আমার মাকে পেলাম আমাদের বাড়ি থেকে ঠিক আরো পশ্চিম দিকে গেলে, এই যে আমাদের দেশে বেত মুড়া আছে, বেত, এই বেতের কাঁটার ভিতরে আমার মা জীবিত অবস্থায় আটকে পড়ে আছে। আমাদের 22টি গরু ছিল, একটি গরু তো দূরের কথা, মৃত গরুর সন্তানও পাই নেই, ধ্বংসাবশেষের কিছু পাই নেই। আমাদের এত ধান চাউল টিন, কয়েকটা টিন অনেক জায়গাতে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে, আর আমরা কিছুই পাই নাই। এরপর আমরা আমাদের আপনজনদেরকে তালাশ করতেছিলাম। আমার তালের বাড়িতে ছিল আব্দুল গফুর মিয়াজি, এখানে অনেকে ছিলেন, সরামানুল্লাহ অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাদের বাড়িতে শুধু আমার তালুইজি উনি জীবিত ছিলেন, আমার ভাবি সেখানে ছিল। যথেষ্ট স্বর্ণ অলঙ্কার টলঙ্কার সহ তার অন্যান্য মেয়েরা সহ তারা সবাই ভেসে চলে গেছে চিরকালের জন্য, তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। এখানে একটা কথা আমরা বলে রাখি, সেদিন আমরা এমন একটা অবস্থায় ছিলাম যে আমাদের যে 47 সনে যেই আকাঙ্ক্ষা নিয়ে যে সুব্যবস্থা আমাদের হবে, যে ধারণায় আমাদের পূর্বপুরুষেরা পাকিস্তান নামে একটা রাষ্ট্র হাসিল করেছে, পাকিস্তান এবং ভারতবর্ষ, কিন্তু আমরা কি পেয়েছি সেখানে? আমরা আমরা রাষ্ট্র পেয়েছি, তাও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এর মধ্যে 1100 মাইল দূরে, তাও পশ্চিমা শাসক গোষ্ঠী তাদের দেশটাকে তারা রাজধানীতে রূপান্তরিত করার জন্য সেদিন পশ্চিমবঙ্গে কলকাতাটা যদি ঢাকার সাথে দিত, তাহলে হয়তো সেখানে বাংলাদেশ পাকিস্তানের রাজধানী হইতো। এই যে তাদের হিংসা দেশ ইত্যাদির কারণে সেটা আমাদের সেদিন হয়ে ওঠেনি বলে আমরা বিক্রিময় হইতেছিলাম সেই 47 সন থেকে এ পর্যন্ত। আমার একটা কথা এখনো স্মরণ আছে, মালিক উকিল সাহেব যখন আপনার বিরোধী দলের নেতা ছিলেন, বাংলাদেশের বিরোধী দলের নেতা ছিলেন 66-এ, তখন তিনি লাহোরে একটি গোল টেবিলে তিনি বলছেন যে এই মুহূর্তে জাতি জানতে চায় শেখ মুজিব কোথায়। এর ফলে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, আজকে আমরা তারপরেও পাকিস্তান সরকারের কাছে আমাদের একটা প্রার্থনা থাকবে, আমাদের সেই যারা অরণ্যের অবস্থায় আছে নদী বেষ্টিত আমাদের পূর্ব পাকিস্তানের দক্ষিণ অঞ্চল, সেখানে যথেষ্ট সাইক্লোন শেল্টার যদি গঠন করা হয়, তাহলে যখন উত্তাল সমুদ্রের জোয়ার আবারও আমাদেরকে আঘাত করতে পারে, আমাদের মানুষগুলা অন্তত বাঁচে। তো যাই হোক, আমার ফ্যামিলি থেকে আমার আত্মীয় স্বজন সহ আমাদের প্রায় 79 জন আমরা হারিয়ে ফেলেছি। আমি আর একজন আমাদের আত্মীয় স্বজনেরও আমি লাশ পাই নাই। শুধু আমার পুকুর পাড়ে সকাল নয়, দুপুরের পরে ঠিক 4টা কি 5টা কখন হবে, আসরের নামাজের আজানও নেই, তখন দেখছি 22 জন মানুষ, প্রত্যেকের কোমরে দড়ি বাঁধা, তারা একত্রে মরে সেখানে পড়ে আছে, এখনো তারা পচে উঠে নাই, ভেসে উঠে নাই।
কিন্তু পানি দ্রুত অপসারণের সাথে সাথে আমরা এই সমস্ত লোকগুলাকে সৎকার করেছি, মাটি চাপা দিয়েছি, আর কিছু ছিল না। তাদের সাথে লুঙ্গি বা চাদর যার কাছে যা ছিল তা দিয়ে আমরা এগুলা করেছি। আমার অনেক বন্ধু বান্ধব সেদিন মারা গেছে, আমার অনেক আত্মীয় স্বজন মারা গেছে। আমরা সেদিন বাংলার পূর্ব পাকিস্তানের দক্ষিণ অঞ্চলের যে এলাকাগুলা, বিশেষ করে নোয়াখালীর দক্ষিণ অঞ্চল, আমাদের মনপুরা, ভোলা, পটুয়াখালী, খুলনা, সন্দ্বীপ, আমাদের হাতিয়া সহ চট্টগ্রামের এই যে দক্ষিণ বিস্তীর্ণ এলাকায় আমাদের সেখানে প্রায় 10 লক্ষাধিক মানুষের সেদিন সলিল সমাধি হয়েছে। কিন্তু আমরা কি ভেবেছি তখন, একদিকে অনাহারে অর্ধাহারে তৃষ্ণার্ত মানুষ, কিন্তু পাকিস্তান সরকার কি আমাদের খবর নিয়েছে? 5-7 দিন পরে শুধু ইয়াহিয়া খান, আমার স্মরণ আছে, সে ভোলা তোফায়েল আহমদ তখন আমাদের বঙ্গবন্ধু তাকে নমিনেশন দিয়েছিল, তার এলাকাতে সে গেছে, সেখানে সে সতর্কে ঘোষণা করেছে 25,000 টাকার একটা অনুদান দিয়ে গেলাম। এরপরে আমরা কি করেছি, আমাদের ওই লুসেরা যারা আমাদের এই সমস্ত কোস্টাল এলাকার বাইরে ছিলেন, তারা আমাদেরকে যথেষ্ট খাদ্যশস্য অন্তত মানুষের মধ্যে বিতরণ করার জন্য কিছু দিয়েছে, আমরা সেগুলো তাদের মধ্যে বিলি বন্টন করেছি। এবং মানুষ আস্তে আস্তে তারা নিজেদের সম্বন্ধে তারা জানতে পাইতেছে, তাদের স্বজনদের খোঁজে তারা বেরিয়ে পড়েছে, কান্নায় বুক পড়া আত্মনাদ। বলে রাখতে চাই এটাই যে আমরা আমরা আমি আমার কথা শুনতেছেন নাকি আপনারা? হ্যালো, জি শুনতে পাচ্ছি, শুনতে হ্যালো, পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। জি আমাকে আপনারা দেখতে পাচ্ছেন না, আমিও ধারণা করতেছি। তারপর আমি কথা বলি। মহান জি মুক্তিযুদ্ধ যখন আমাদের চললো তখন তখন আমাদের পোস্টার ছিল যে আমরা নিয়েছি, আমি আপনাকে বলি। একটা হলো যখন 65 সনে আমাদের পাকিস্তান এবং ভারতের যুদ্ধ হলো, তখন আমরা কি ছিলাম জানেন? আমরা ছিলাম অ্যাকচুয়ালি আমরা 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 তখন সেখানে আমরা কোন একটা টেকনিক্যাল সমস্যার কারণে সম্ভবত আমরা জলসার। ডাক্তার তারপরে শুনেন, জি আরেকটা কথা আমি বলতেছি, আমি জি, কিন্তু এরপরে একটা কথা বলি যে এরপরে আমরা আমাদের এই সমস্ত সুখ কেটে না উঠি, তখন শুরু হয়ে গেল তারপরের বছরে মহান মুক্তিযুদ্ধ। সে মুক্তিযুদ্ধ আমরা অতীতের আমাদের উপর যে আকৃতির এবং সমরাস্ত্রের বয়াল থাবা নেমে এসেছিল, সে থেকে আমরা শুধরিয়ে আমরা আত্মরক্ষার্থে নিজেদেরকে আমরা একত্রিত করে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। এই দেশটাকে স্বাধীন করার জন্য 30 লক্ষ প্রাণ শাহাদাত বরণ করেছে, 2,69,000 মা বোন ইজ্জত সম্ভ্রম হারিয়েছে। তো সেদিনের যারা সলিল সমাধিতে নিহত হয়েছেন, পবিত্র শুক্রবার আমরা মুসলমানের কনসেপ্টে বিশ্বাসী, আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং কিয়ামত পর্যন্ত তাদের যেন কবর আযাব না হয়। রব্বুল আলামিনের কাছে কায় মনোবাক্যে আমি প্রার্থনা করি। এবং যারা আমার কথা শুনতেছেন ধৈর্য সহকারে, আমি একটু বেশি কথা বলে ফেলেছি, এবং যারা আরো বক্তব্য দিয়েছেন তাদেরকেও একটু বিরক্তি ধরাইতে পারি হয়তো, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য আমি এখানে আপাত বক্তব্য, আংশিক বক্তব্য, যদিও সবকিছু বলতে পারলাম না, আপনাকেও ধন্যবাদ করে দান করে, এবং যারা সময়ের আলাপনের এই সংস্থার সাথে এই ধারণার সাথে আছেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মর্মান্তিক করুণ কাহিনী। আসলে আমরা যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাইনি তারা আসলে অনেক কিছু জানতে পারলাম। আপনি যদিও দীর্ঘ বক্তব্য দেন কিন্তু শুনতে খুব ভালো লেগেছে। ধন্যবাদ ডাক্তার আব্দুর রবকে এত সুন্দরভাবে আমাদেরকে সেই সময়ের কাহিনীগুলো, স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনারা সবাই জানেন আমরা এই মুহূর্তে আছি সময়ের আলাপন ফেসবুক পেজের লাইভে, যেটি সময়ের আলাপন এর আজকে আমাদের 2 নম্বর পর্ব। আপনারা জানেন আমাদের আজকের বিষয়বস্তুটি হচ্ছে স্মৃতিকথন 70-এর বরফি। এখানে আমাদের আমন্ত্রিত অতিথি হচ্ছে জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদের, জনাব মোহাম্মদ মোস্তফা কামাল ফরাজি, জনাব ডাক্তার আব্দুর রব এবং জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। ওনাদের কাছ থেকে আমরা ছোট ছোট করে ওনাদের কিছু স্মৃতি শুনেছি। আমরা আরো কিছু স্মৃতি শুনতে চাই। যারা কমেন্ট করছেন, আমি অনেকের কমেন্ট দেখছি, আমি দুঃখিত, সবার কমেন্ট আমি এই মুহূর্তে করতে পারছি না। আমি আরো কিছু স্মৃতি নিতে চাই। আমি যদি আমাদের 2-1 অতিথি যদি আমি কানেক্ট করতে পারি, তাহলে হয়তো ওনাদের কাছ থেকে আমি খুব ছোট করে সংক্ষেপে ওনাদেরও কিছু স্মৃতি শোনার চেষ্টা করব। আমি অনেকগুলি কমেন্ট পাচ্ছি। আক্তার মাহমুদ কমেন্ট করেছেন, শরীফুল্লাহ, অনেকেই কমেন্ট করেছেন। আমি কিছু চমক হিসেবে আমি আলাদা কিছু 2-1জনকে কানেক্ট করার চেষ্টা করছি, যাদের কাছ থেকে আমি ছোট করে কিছু স্মৃতি শুনবো। অনেক অনেক কমেন্ট পাচ্ছি। আমি চেষ্টা করছি আরো 2-1জন অতিথিকে যদি আমি নিয়ে আসতে পারি আমাদের সাথে। আমি 2-1টি কমেন্ট করব এবং কিছু আমন্ত্রিত অতিথিদেরকে কানেক্ট করার চেষ্টা করব। আমি মনে হয় আমি একজনকে কানেক্ট করতে পেরেছি। আমি জানি যে আপনারা সবাই স্মৃতি কথা শুনতে চাচ্ছেন। আমি এই মুহূর্তে আমাদের স্ক্রিনে পেয়েছি জনাব মোহাম্মদ নজিবুল্লাহ পেয়ারুকে, যিনি সাবেক কর্মকর্তা সমী ব্যাংক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। জি জি, আপনার ওখানে একটু সাউন্ড শোনা যাচ্ছে, সাউন্ডটা কি বন্ধ করা যাবে? সাউন্ড বন্ধ কর। জি জি, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য জনাব মোহাম্মদ নজিবুল্লাহ পেয়ারু। আপনার কাছ থেকে ছোট্ট করে সেই স্মৃতিকথন শুনতে চাইবো, স্মৃতিকথন 70-এর বরফি। আমি মোহাম্মদ নাজিবুল্লাহ পেয়ারু, প্রিন্সিপাল অফিসার অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক নোয়াখালী শাখা, এবং আমার গ্রামের বাড়ি সুবর্ণচরের চরবাটা। আমার বাবা জনাব সুলতান আহমদ নোয়াখালী কোর্ট বিল্ডিংয়ে চাকরিরত ছিলেন। আমার বড় ভাই অ্যাডভোকেট মহিবুল্লাহ বর্তমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি। আমি যখন 70-এ 12 নম্বরের বন্যা হয়, তখন আমি 8ম শ্রেণীর ছাত্র। আমি তখন আমার গ্রামের বাড়িতেই ছিলাম। আমার নাম মোহাম্মদ নাজিবুল্লাহ, অনেকে জানে না। আমার নাম সবাই জানে পেয়ারু হিসাবে। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপড়শি সবাই আমাকে পেয়ারু নাম রাখে। সেই সুবাদে আমি সবার কাছে পরিচিত। তা আজ থেকে আজকে সেই 12 নভেম্বর বৃহস্পতিবার 2020 সাল, আজ থেকে 50 বছর পূর্বের কথা আমাকে এখন বলতে হয়েছে, তাই নয় কি? সুতরাং আমার যেহেতু এটা সুখস্মৃতি নয়, যে সুখস্মৃতিটা বেশি দিন নিজের মধ্যে থাকে না, এটা হলো দুঃখের স্মৃতি, এটা হলো কষ্টের স্মৃতি, তাই এটা দীর্ঘ বছর লালন পালন করে আসছি। সুতরাং সেই আমার 8ম শ্রেণীর ছাত্র হিসাবে আমি যখন যা দেখেছি, আমি এখন মোটামুটি সব আমার জানা আছে বলতে পারি।
সেদিন 12ই নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার সময় যখন দেখি যে টিপ টিপ করে বৃষ্টি পড়িতেছে, রমজান মাস ছিল, তখন আমাদের বাড়িতে আমরা 3টা পরিবার থাকি। আমাদের পরিবার, আমার ডাক্তার দাদাদের পরিবার এবং আমার বাবার একটা চাচা আছে, ওনাদের পরিবার। তখন সন্ধ্যার পরে রমজানের ইফতার শেষে আমরা যখন ঘরে অবস্থান করতেছি, চাকরির সুবাদে আমার বাবা আমাদের সাথে নাই। আমার বড় ভাই অ্যাডভোকেট মহিবুল্লাহ, তিনি আমাদের সাথে একসাথে ছিলেন। আম্মা বলল যে আকাশের অবস্থা ভালো না, তোমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ফেলো। আমরা রাতের খাওয়ার খুব শর্ট টাইমের ভিতরে খেয়ে ফেললাম। এরপরে দেখলাম যে আমাদের বাড়িতে পানি উঠতেছে, ক্রমান্বয়ে বাতাসও বাড়তেছে, পানি উঠতেছে। তখন আমাদের ঘরটা, বাড়ির মধ্যে 3টা ঘর, আমাদের ঘরটা ছিল টিনের ছাউনি। এটা কোনো ঝড় তুফানের জন্য এটা নিরাপদ নয়। তাই আম্মা বললো, চলো তোমার ডাক্তার দাদার ঘরে চলো। তো আমরা সবাই ঘরের তালা লেগে দিয়ে আমরা সবাই ওই ডাক্তার মজিবুল হক LMF ওনার ঘরে আমরা চলে আসলাম। সেই ঘরে আমার ফুপু ছিল, দিদু ছিল, আর আমরা 2 ভাই বোনরা এবং আম্মা সহ আমরা এই ঘরে চলে আসলাম। আসার পরেই দেখলাম যে প্রথমে ছিল দক্ষিণ দিকের প্রবাহ, যেটা আস্তে আস্তে আসছিল, কিন্তু রাত যত গভীর হচ্ছে তত দেখছি যে এবার উত্তর দিক থেকে পানির প্রবাহ বাড়তেছে। পানির প্রবাহ পর্যায়ক্রমে এমন বাড়ছে যে আর বোধক ঘর, আমরা যে ঘরে উঠছি এই ঘরের লাগে ওটা উড়িয়ে নিয়ে যাবে। এক এক ঢেউ আসে, এটা আসে পরে মনে হচ্ছে যেন আমাদের ঘর এই বুঝি চলে গেল। কিন্তু আল্লাহর হুকুম, আমরা সবাই এখানে আসি ঘরের ভিতরে, অনেকক্ষণ অপেক্ষা করতেছি। আমার মা, আমার ফুফু, দাদু আমার নাম ধরে ডাকে, পেয়ারু। যখন দেখছে জোরে সোরে বাতাস বেরোচ্ছে, আজান দাও আজান দাও, তখন আমি আজান দিই, কিন্তু আমার কোমর পানি তখন ভিটির উপরে, ওই ভিটিটা একটু উঁচা, তবুও আমার কোমর পানি হয়ে গেছে। আমি এই লুঙ্গিকে গোজ দিয়া আজান দিতেছি। এইভাবে চলতে চলতে এরপর এক পর্যায়ে আমাদের এই ঘরের দরজাটা একরকম খুলে গেল। আমার পাশের ঘরের দাদু ছিল, এরাও আমাদের ঘরে চলে আসলো। এরপর এই ঘরে আমরা মোটামুটি বাড়ির সবাই একই ঘরে অবস্থান করতেছি। আমাদের দাদা ডাক্তার মজিবুল হক, উনি শুয়ে শুয়ে ডাক্তার, 33 বছর উনি শুয়ে শুয়ে ডাক্তারি করে গেছে। ওনার পরিস্থিতি আছে ওই এলাকাতে, চরলক্ষ্মী, চরবাটা, চরজব্বর, এমনকি রামগতি থেকে ওনার রোগী আসতেন এখানে। তখন উনি ছাড়া অন্য কোনো ভালো একজন ডাক্তার ওখানে ছিলেন না। সেই সুবাদে উনি তো যে খাটে বসাচ্ছে সইছিলেন, সেই খাট থেকে ওনাকে আমরা সরা ফেলতে, আমার বড় ভাই বললো দাদাকে ধরো, উনি বললো না আমাকে ধরো না, তোমরা বাঁচি থাকো, আমাকে ছেড়ে দাও। কিন্তু আমার বড় ভাই বললো ধর, তুই পায়ের এখান দিয়ে ধর, যেহেতু উনি একরকম নিচের অংশ ওনার পঙ্গু ছিল, এই জন্য আমরা ওনাকে ধরি। এখন ওখানে মহিলারা ওখানে মাচার উপরে বসাচ্ছিল, ওদের কোলে দিয়ে এসছি ওনাকে। এরপর ওখান থেকে ঘুরিয়ে দেখি যে একই কাণ্ড, উনি যে চকিতে শোয়াচ্ছিল চকিটা ফুট করে ঘর থেকে বের হয়ে চলে গেল। তখন না ঘরের অর্ধেক কিন্তু ভাঙা পড়ে আছে। এবারে আমরা দরজা দিয়ে আমাদের এই যে তুফানের দেখছে, বাতাসের যে চাপ এবং হইতেছে, যে আলো বিচ্ছিন্ন হইতেছে, এই আলো কিন্তু বিদ্যুতের আলো নয়, এটা হলো বিদ্যুৎ চমকালে যে আলো, এই আলো না, এই আলো কেন যেন অগ্নিশিখার মতো। পরে জানলাম এটা নাকি হারিকেন বয়ে গেছে, এমন প্রচন্ড বৃষ্টি হইতেছে, এরপরে হারিকেন বইতে মানে আলোকিত হয়ে রয়েছে পুরা
এলাকা। আর পানি তো একটা ঘরে একটা আসার খাইতেছে। আমাদের যে ঘরটাতে আমরা উঠছি দাদার ঘরে, এটা সনের ছাউনি, এবং কিছুদিন মানে কয়েক মাস পূর্বে এটারে মেরামত করা হয়েছে, নতুন পালাটা লাগানো হয়েছে। সেই কারণে ঘরটা দুই পাশে গাছড়া আছে, ঘরটা টিকে আছে। নচেত কিন্তু আমরা কেউ ওখান থেকে যেহেতু আমাদের বাড়িটা অন্যান্য বাড়ির থেকে একটু মধ্যখানে, আমাদের বাড়ির আশেপাশে দিয়ে কোনো বাড়ি নাই, দূরে দূরে বাড়িগুলা। আমরা একটা অথই সাগরের মধ্যে একটা দ্বীপের মতো পড়ে আছি। যাক, এবার যে বন্যার যেই ফলগ্রাস দেখলাম, যে জলোচ্ছ্বাস দেখলাম, সেটা ভোলার মতো নয়। আল্লাহর রহমত ছিল, আমরা বেঁচে গেছি। যাক, এই করতে করতে সকাল হয়ে আসলো। এর ভিতরে আমরা সবাই এক ঘরে আসি, অথচ আমাদের বাড়ির কেউ সবাই জীবিত, কেউ জানে না। আবার আমাদের মাঝে নতুন একজন অতিথি এসেছে, আমার ফুপু, মহসেনা ফুপু, বাবার শাশুড়ি হই। উনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই 12ই নভেম্বর, এই ঝড় তুফানের ভিতরে। ওই সন্তানকে নিয়ে উনি আমাদের মাঝে আবার এই ঘরে চলে আসলেন। আল্লাহ রহমত, আমরা সবাই বেঁচে আছি। সকালবেলা তো ঝড় চলে গেল, আমাদের বাড়িতে আমরা আসি, আস্তে আস্তে দেখি যে আলো দেখা যাচ্ছে। পানি কিন্তু খুব স্রোত, পানি সব চলে যাচ্ছে দক্ষিণ দিকে, আসছে উত্তর দিকে, এখন দক্ষিণ দিকে খুব দ্রুতভাবে পানি চলে যাচ্ছে। আস্তে আস্তে দেখলাম আমাদের ভিটি থেকে পানি সরে গেছে। পরে আমি আমাদের ঘরটার দিকে তাকালাম, আমাদের ঘরের কি অবস্থা দেখার জন্য সকালবেলা উঠি, দেখি যে বিরান ভূমি যাকে বলে, আমাদের ঘরে কিচ্ছু নাই, ভিটির উপরে কোনো কিছুই নেই। যে টিনের ঘরে চালগুলা কোথায় চলে গেল, কোনো একটা বস্ত্র নাই, কোনো একটা ফার্নিচার নাই, সব একদম শুধু মাটিটাই পড়ে আছে। তা আমরা তাকিয়ে তাকিয়ে দেখলাম আর কি করবো। পর একটু নামি উঠানে আসি, দেখলাম যে আমাদের পাকঘরটা বসে আছে, পাকঘরের পাশে দিয়ে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের ছোট খেজুর গাছ, তার ডালার উপরে একটা ফুটফুটে একটা মেয়ের হাত জড়ানো অবস্থায়, সে পানির ঢেউ একটু একটু নাড়াচাড়া করছে। আগে দেখলাম মেয়েটা মৃত, থেকে আসলো, কোথা থেকে আসলো, সুন্দর একটা মেয়ে, ছোট্ট মেয়ে, বোধহয় 5 বছর 6 বছর বয়স হবে। তখন ওখানে সবাই চিন্তা করলো এই মেয়েটা এখানে আমরা রাখি, কি করব। পরে এই যে পানি দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, সে পানিতে তাকে ছেড়ে দিলাম, সে চলে গেল। এরপরে দেখলাম আরো একটা লাশ আমাদের এখানে গাছের উপরে পড়ে আছে। তখন সবাই বললো না, এটারও পানিতে ভেসে। এই 2-3টা লাশ আমরা আমাদের বাড়ির থেকে বাইর করে দিলাম। তখন কিন্তু লাশগুলো তো দাফনের কোনো সুযোগ নাই, সব তো চলে যাচ্ছে পানিতে ভেসে ভেসে। তারপর আমাদের বাড়ি থেকে পূর্ব পাশে বাঁশখাল বলে, এটাতে বাঁশখাল একটা আছে, বড় খাল। আস্তে আস্তে আমরা দুজনে মিলে, আরো কয়েকজন মিলে আমরা আস্তে আস্তে বাঁশখালের পাড়ে গেলাম। দেখলাম শুধু লাশ আর লাশ, লাশের মিছিল। কত লোক যে মারা গেছে তখন বুঝতে পারলাম যে শুধু লাশ যাইতেছে তো মানুষ লাশ না শুধু, এরপর আছে পশু পাখিও যাইতেছে, গরু, ছাগল, ভেড়া, অন্যান্য পাখি ভাসে যাচ্ছে, এবং এত দ্রুত যাচ্ছে, কার আগে কে যাবে লাগে প্রতিযোগিতা হয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে বাঁশখাল, যেটা এখনো বাঁশখালটা প্রবাহমান আছে, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লাশের মিছিল দেখলাম। এরপর দেখি হঠাৎ আমার বাড়িতে কে একজন নাকি লাঠি একটা ভর দিয়ে বাড়ির দিকে ঢুকতেছে। আবার ওখান থেকে ফেরত আসলাম বাড়িতে, আসি দেখলাম আমার ছোট মামা আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য এসে। তিনি চরবাটা খাসাটের পশ্চিম পাশে আমার নানার বাড়ি, ওখানে থাকতেন। ওখান থেকে উনি আমরা জীবিত না মৃত এটা দেখার জন্য আসছে। তখন মামা আসি একটা সেট দিয়ে দিল আমাদেরকে। এটা আমার আম্মা বাকরুদ্ধ হয়ে গেছে। আমার মেজো খালার 3টা সন্তান, মঞ্জু, মিজান, মিঠু, 3টা সন্তান এই বন্যার করাল গ্রাসে এরা বিলীন হয়ে গেছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায়।
এটা মামার মুখ থেকে আমরা শুনলাম। তো আমার মেজো খালাকে মামার নানার বাড়িতে নিয়ে গেছে, সেটাও জানলাম। এখন আমরা আমাদের এই যে বাড়িতে অবস্থান করতেছি, কিন্তু খাওয়া দাওয়া তো কারো কিছু নাই। শুধু যে ঘরটায় ছিলাম এদের কিছু চাল ডাল আছে, আমাদের তো ঘরে কিচ্ছুই না। আমরা শুধু মাটির উপরে দাঁড়ায় রয়েছি, আমাদের ভিটিটা মাটি হয়ে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় তবে কিছু নারকেল, ডাব, পেঁপে এগুলা ভাসি আসছেও, এগুলা থেকে আমরা কিছু নিয়ে খাওয়া দাওয়া করছি সকালবেলা। তারপরে বিকাল বেলা দেখলাম যে দুপুরের পরে আমার বাবা এই অবস্থাতে নোয়াখালী থাকতেন, মাইজিদে থাকতেন। উনি আমাদেরকে খোঁজ করার জন্য আস্তে আস্তে আসতেন। আর ওনার ধারণা ছিল যে আমার বাড়িটা হলো যে বিভিন্ন বাড়ির থেকে একটু আলাদা, আমাদের আশেপাশে কোনো বাড়ি নেই। এই অবস্থায় আমার বাড়িতে উনি বলতেছে আর কি, আমার বাড়িতে কেউ থাকবে বলে মনে হয় না। তো এই জন্য উনি আসতে আসতে যত লাশ সকল পথে পথে পড়িয়াছিল সব লাশে উল্টা পাল্টা দেখে আসছে আমরা কেউ আছে কিনা এখানে। যা হোক, উনি যখন আমাদের মাঝে ফিরে আসলেন তখন উনি আমাদেরকে ধরে, আমাকে আমার বড়কে ধরে সে কি কান্না জড়াই দিলেন। যা হোক, আমার কিচ্ছু লাগবে না, আমার সব সন্তানরা এখানে আছে, আমার কোনো আল্লাহ আমার বুকটা ভরে রাখছে, এই কথা বলে টলে উনি খুব কান্নাকাটি করতেছেন। এরপর আমরা এখানে ছিলাম। পরবর্তীতে আমরা, আমার ছোট বোন একটা স্যাড নিউজ দিতেছি আর কি, ওই বন্যাতে সে আমাদের সাথে ওখানে ছিল, একসাথে ছিলাম। সে বোনটা অগাস্ট মাসের 10 তারিখে যে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু সে বন্যার পরে দিয়ে যে হেলিকপ্টারে করে যে ত্রাণ বিতরণ করতো, তখন সে আমাদের বাড়ির দক্ষিণ পাশে যাইয়া ক্ষেতের ভিতরে একটু দাঁড়িয়ে ছিল একা একা। আমিও বাড়ি থেকে বাইরে, হেলিকপ্টার আসে, আমিও দৌড়ি বাইরে গেলাম, দেখলাম যে তার সামনে ওই হেলিকপ্টার থেকে একটা বিস্কিটের প্যাকেট দিয়ে দিল। তারপরে যায় এই বিস্কিটের প্যাকেটটা আমি ধরছি, হে আমাকে এটা আমি পাইছি আমি পাইছি। তখন আমি বলে, হে আমি তো ধরছি, ঠিক আছে চল। তখন আমি এটা মাথায় করি বাড়িতে নিয়ে আসলাম। আমার পিছনে পিছনে আমাদের অনেকগুলা ছেলে টেলে চলে আসলো বাড়িতে। তখন আমার আম্মা বললো যে ঠিক আছে, এটারে কাট, 3টারে কাটি, তারপর প্রত্যেকটা এক প্যাকেট বিস্কুট দিয়ে দিলাম। ওরা সব খুশি করে চলে গেল। এই যে আমার বোনটা এখন আর আমাদের মাঝে নাই। আমি যাবার প্রকালে সবাইকে অভিনন্দন জানিয়ে, আমাকে এখানে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে, আমার বোনের অকাল মৃত্যুতে ওর জন্য দোয়া করার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ধন্যবাদ জনাব মোহাম্মদ নজিবুল্লাহ পেয়ারু, আপনি আমাদেরকে একটু সময় দিয়েছেন। আপনার কাছ থেকে আমরা সেই মর্মান্তিক করুণ কাহিনীর একটি ছোট্ট চিত্র পেয়েছি। ধন্যবাদ আমাদের সাথে কানেক্ট করার জন্য। আমি এই মুহূর্তে যারা আমাদের লাইভটি দেখছেন তাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, আমরা সময়ের আলাপন ফেসবুক পেজ থেকে লাইভে আছি। এটি আমাদের 2 নাম্বার পর্ব। আজকের বিষয় স্মৃতি গঠন 70-এর গল্প। আমি অনেক অনেক কমেন্ট পাচ্ছি, অনেক কমেন্ট গুলো আমি এই মুহূর্তে পড়তে পারছি না, কারণ আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে একটু স্মৃতিচারণে আবার যাব। জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদের, ওনার কথা সবাই শুনতে যাচ্ছে, বারবার ওনার কমেন্টে আমি দেখছি ওনার কাছে আবার যেন আমরা যাই, সেটা সেই বিষয়ে জানতে চাচ্ছে। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করতে হবে। আমার মনে হয় অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদের আমাদের সাথে কানেক্ট হবে, একটু সময় লাগছে, ওনার টেকনিক্যাল কোনো সমস্যা হয়তো। আমি ওনাকে কানেক্ট করছি। সবাই বারবার কমেন্ট করছেন অধ্যক্ষ কাদের স্যারকে আবার ফ্লোর দিন, ওনার কথা শুনতে চাই। অনেকেই লিখেছেন গোর্কি স্মৃতিচারণ। আমি স্যারকে যখনই কানেক্ট করব আমি স্যারের কথা অবশ্যই শুনবো আরেকবার। অনেক অনেক কমেন্ট পাচ্ছি,
এমডি কামাল উদ্দিন লিখেছেন, এস এম মাসুদ লিখেছেন, মোহাম্মদ সাইফুল ইসলাম মালিক, শরীফ উদ্দিন, অনেক অনেক কমেন্ট পাচ্ছি। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আমি একটি কমেন্ট করি। এসজেড মোহাম্মদ ফারুক লিখেছেন, অধ্যক্ষ জনাব আব্দুল কাদের স্যার, জনাব ডাক্তার আব্দুল দাদা, জনাব মোস্তফা কামাল ফরাজি বেআই এবং জনাব আবুল কালাম আজাদ আঙ্কেল সময়ের আলাপনে এসে আমাদেরকে অভিজ্ঞতা শেয়ার করে শেকড়ের ভয়াল ইতিহাস জানানোর জন্য সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে চট্টগ্রামের সভাপতি হিসেবে আমি ওসি ফারুক আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থাপক অন্বেষার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ ধন্যবাদ। আমি স্যারকে যতক্ষণে কানেক্ট করতে পারছি ততক্ষণে আমি যদি আমাদের আরেকজন অতিথি থেকে কিছু শুনতে পারি, আমি আরেকজনকে কানেক্ট করার চেষ্টা করব। আমি এই মুহূর্তে কানেক্ট করব জনাব জালাল উদ্দিন সিদ্দিকী বুলবুল, ম্যানেজার মনিটরিং এন্ড ডকুমেন্টেশন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা। যদি ওনাকে একটু কানেক্ট করতে পারি তাহলে আমি ওনার স্মৃতি কথা হয়তো একটু শুনতে পারবো। জনাব জামাল উদ্দিন সিদ্দিকী। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, বলতে পারি হ্যালো হ্যালো কামাল উদ্দিন সিদ্দিক হ্যালো হ্যালো হাতরা বুঝবনি হ্যাঁ কাল্লা বেদাম হ্যালো কাদের ভাই, জনাব কাদের ভাই, কাদের ভাই
কইতে চায় এমনি একটু আর শোনা যেতেছে না তো। হ্যালো হ্যালো, চেষ্টা করে চলেছি কিছু আরো কিছু কথা বলার জন্য, চেষ্টা করে চলেছি। সঞ্চালক সঞ্চালক যদি থাকেন তাহলে আমাকে প্লিজ 1 মিনিট। হ্যালো জি, শুনতে পাচ্ছি আমরা। মিস অন্বেষা জি, আমি আবার আপনাকে প্লিজ, আমি আপনাকে একটু ডিস্টার্ব করলাম, 1 মিনিট প্লিজ। আমি একটা কথা জি। না বললে আমি একটা অকৃতজ্ঞ থেকে যাই। সত্তরের হ্যাঁ, এই আমরা মহাপ্রলয়ঙ্করী শুনতে চাই, ঘূর্ণি, আমি ডাক্তার আব্দুর রব। জি আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি জি শুনতেছেন, হ্যাঁ, থ্যাংক ইউ। 70-এর এই মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সাথে সাথে বুভুক্ষ মানুষগুলার পাশে যে ব্যক্তিকে আমরা দ্রুত পেয়েছি, সে মানুষটার কথা যদি উল্লেখ না করে তাহলে আমরা অকৃতজ্ঞ থেকে যাব। তারা হলেন আজকের সদর সুবর্ণচরের এমপি জনাব একরামুল করিম চৌধুরী সাহেবের সুযোগ্য পিতা জনাব হাজী মোহাম্মদ ইদ্রিস। আমার সাথে সবাই একমত হবেন, সেদিনে তিনি যে লাখো লাখো টাকা লুঙ্গি, গেঞ্জি, শাড়ি, চাউল, অন্যান্য খাদ্য সামগ্রী দিয়ে যে সহযোগিতা করেছেন, আজকের সেটার যদি আজকে পরিসংখ্যান নিলে, আজকে হিসাব করলে শত শত কোটি টাকা তিনি সেদিনে বুভুক্ষ মানুষগুলাকে তিনি সাহায্য করেছেন। তো যাই হোক, জননেত্রী শেখ হাসিনার কাঁধে এখন বড় দায়িত্ব। একটা কথা শেখ হাসিনার যদি না বলি সেটাও অকৃতজ্ঞ হয়ে যাব, যে আজকে যাতে বাংলাদেশ আর কখনো যে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের মোকাবিলা করতে না হয়, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিটাকে এত বেশি মজবুত করেছে, যার কারণে তিনি আচ্ছা সারা বিশ্ববাসীর থেকে তারা কি পেয়েছেন, আর্থ, তারা পেয়েছেন যে চ্যাম্পিয়ন অফ দি আর্থ জননেত্রী শেখ হাসিনা। আর তার সন্তান জনাব একরামুল করিম চৌধুরী আজও তার বাবার পদাঙ্ক অনুসরণ করে আমাদের সদর সুবর্ণচরের মানুষগুলাকে ঠিক তার বাবার চাইতেও ভালোবেসে তিনি সেইভাবে নগদ ছত্রী হিসাবে খ্যাত দান দক্ষিণা করেছেন। সাথে সাথে আমাদের সবারই অভিভাবক প্রিয় নেতা জনাব খায়রুল আলম সেলিম, আজকে তিনি সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান, তিনি একবার এমপির ভোটও করেছেন। তারপরও আমাদের এমপি এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়, তাদের মধ্যে একটা ঐক্য থাকার কারণে সদর সুবর্ণচরের মানুষ, বিশেষ করে সুবর্ণচরের মানুষ, আজকে আমরা সবাই তাদের দুজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ধন্যবাদ আমাকে এই সময়টা স্যাক্রিফাইস করার জন্য। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আপনার কথা আমরা সবসময় শুনতে চাই, আমরা শুনবো আরো একবার হয়তো সময় পেলে, যেহেতু আমরা একটি লাইভ অনুষ্ঠানে আমাদের কিছুটা সময় স্বল্পতা রয়েছে। আমরা এই মুহূর্তে সময়ের আলাপন লাইভ অনুষ্ঠানে, যেখানে আমরা কানেক্ট করেছি জামালউদ্দিন চৌধুরী, সরি জামালউদ্দিন সিদ্দিকী বুলবুল সাহেবকে। ওনার কথা একটু শুনতে চাই। আমার শুনতে পাচ্ছি, বলেন। জনাব জালালউদ্দিন সিদ্দিকী বুলবুল সাহেব, আপনার মাইকটা একটু আনমিউট করে কথা বলতে হবে। আনমিউট তো। এখন কি শোনা যায় আমার কথা? জি, এখন শোনা যাচ্ছে, প্লিজ বলেন। হ্যাঁ, তো আমি জামালউদ্দিন বুলবুল, আমার ডাক নাম বুলবুল। আমার এখানে যারা এই আলোচনা আজকের এই গুরুত্বপূর্ণ দিনে স্মৃতিচারণ যারা করেছেন, তারা সবাই হচ্ছে আমার খুব মুরব্বী এবং আমার সিনিয়র। এই যে আমার স্যার আব্দুল কাদের স্যার, অধ্যক্ষ আব্দুল কাদের স্যার, উনি আমাদেরকে ছোটবেলা থেকে খুবই আদর করতেন এবং আদর করে বলতেন, তোরা কেমন আছিস। মানে আমার বুলবুল নাম হিসাবে উনি চিনেন আমাদেরকে। তো ওনাকে আমি আজকে আপনাদের মাধ্যমে পেলাম, ওনার কথা খুব মূল্যবান বক্তব্য শুনেছি এবং ওনাকে আমার সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আবুল কালাম আজাদ
উনিও আমাকে চিনেন। তো উনি চরক্লাকের এবং অনেক উনি আমাকে খুব ভালোবাসেন, ওনার সাথে খুব ভালো আমার সম্পর্ক আছে। এবং আমাদের ডাক্তার আব্দুর রব সাহেব তো অনেক কথাবার্তা বলেছেন আমাদের অঞ্চলের, বা আমরা একই এলাকার লোক ধরতে গেলে। হ্যাঁ, যদিও উনি আমাদের জুবলি ইউনিয়নের, আমরা চরবাটা ইউনিয়নের কাছাকাছি। তো আর ফেয়ারু ভাই উনি তো আমার এলাকার, এই আমার দক্ষিণ পাশে, আমার বাড়ি হচ্ছে কাজল মার্কেটের পাশে। আমাদের যে আপনার একটা খাল আছে, বাঁশখালী খালের পূর্ব পাশে আমাদের বাড়ি, আমাদের সাথে একটা খাল সংযোগ আছে। তো উনি অনেকটাই ফেয়ারু ভাই এই ৭০ সালের বন্যার পরিস্থিতি উনি তুলে ধরেছেন। তো আজকে আপনাকে বেশি ধন্যবাদ জানাইতে হয় আমাকে, যে আপনি এই প্রজন্মের মেয়ে হয়েও আপনি যেভাবে নিজেকে উপলব্ধি করে দুর্যোগ একটা মহা ক্ষতিকর ধ্বংসাত্মক বিষয়, যেটাকে যে আপনি উপলব্ধি করে আপনি সঞ্চালনা করতে পারতেছেন সুন্দরভাবে, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে আমাদের নোয়াখালী তথা আমাদের সুবর্ণচর অনেক পরিচিত হবে। তো আমি আপনাকে বলতে চাই, আমি তো তখন ক্লাস 4-এ ছিলাম, ক্লাস 4-এ পড়তাম। তখন আমার আমি এই বুদ্ধি ছিল আমার। আমাদের তখন এই নোয়াখালী আমাদেরকে রক্ষার সরকারি কোনো দুর্যোগ ব্যবস্থাপনার কোনো সিস্টেমই ছিল না। না ছিল কোনো শেল্টার, না ছিল কোনো বেড়িবাঁধ, না ছিল কোনো বড় কোনো রাস্তাও আমাদের ছিল না। এক রাস্তা তখন আমাদের এই সুবর্ণচরকে, বা তখন তো সুবর্ণচর ছিল না, চরবাটা, চরজব্বর, চরক্লাক, এটাকে কানেক্ট করার জন্য আমাদের যে একটা ক্রস ড্যাম, সোনাপুর থেকে ক্রস ড্যাম ছিল, এটাই ছিল আমাদের বড় রাস্তা। কিন্তু এই ক্রস ড্যামটা কিন্তু আমাদের ৭০ সালের বন্যা, এই ৭০ সালের জলোচ্ছ্বাসের বা বন্যার গোরকি আমাদের বড় আঘাত করার, কিন্তু যদিও এটা আমাদের যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম মাধ্যম, কিন্তু আমাদের সবচেয়ে ক্ষতি করছে এই রাস্তাটাই, এই বেড়িবাঁধটাই আমাদের ক্ষতি করেছে। প্রথম যখন পানি হয়, পানি আস্তে আস্তে, আমি ছোট দেখেছি আমরা রমজানে, সারাদিন তো গুটি গুটি বৃষ্টি, সারাদিন আর বাতাস ছিল, এমন বৃষ্টি ছিল না, রাত্রেও গুটি গুটি প্রচন্ড বাতাস হইতেছে। ভোরবেলার দিকে পানি আসি গেছে, চারিদিকে আপনার ছড়াই ফেলতেছে, পানি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাইতেছে। আমাদের তখন টিনের ঘরও ছিল না, আমাদের তখন সনের ঘর আমরা থাকতাম। এই সনের ঘর থেকে আমরা বাইরে, আমাদের পার্শ্ববর্তী মালিক মিয়ার টিনের ঘর ছিল, সেই টিনের ঘরে আমরা আশ্রয় নিই। আল্লাহর রহমত, আমরা ওই টিনের ঘর বেঁচে থাকাতে আমরা ওই ঘরের মধ্যে যারা ছিলাম সবাই বেঁচে গেছি। আর যদি ওই টিনের ঘরটা যদি পড়ে যেত, ওইটা পাটার উপরে ছিল, 4-5টা খুঁটি ছিল মাত্র মাটিতে পোতা, কিন্তু যদি ভেঙে এই ঘর পড়ে যেত, তাহলে ওই ঘরে যতজন ছিল কেউ কিন্তু কারো জীবন বাঁচত না। কারণ আমাদের আশেপাশে, আমাদের দক্ষিণে অলি ভুঁইয়ার বাড়ি, সে বাড়ি তো অনেক মানুষ মারা গেছে। আমাদের পশ্চিম পাশে কামলা বাড়ি, সে বাড়িতে অনেক লোক মারা গেছে। আর আমাদের, আপনাকে আগে বলছিলাম, আমাদের বাড়ির দক্ষিণ পাশে, উত্তর পাশে যে বাঁশখালী খাল থেকে একটা খাল, যেটা আমার মোস্তফা মামা বলতে পারবো, ওনাদের সেদিকে খালটা চলে গেছে। এই খালের মধ্যে অজস্র সকালবেলায় লাশের পর লাশ ভাসতেছে। সেখানে আমাদের বাড়িতে অনেক লাশ পাওয়া গেছে। আমাদের পুকুরে 3-4 দিন পরেও আপনার 5-6টা লাশ পানি থেকে ভেসে উঠছে। এইভাবে আমরা এই পরিস্থিতি আমরা দেখেছি ছোটবেলায়। আর সে সময় আমরা দেখেছি যে আমাদের এই অঞ্চলে আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা বলতে তো আমরা বুঝতাম না, সেই সময় তো কোনো কিছুই ছিল না। তখন একমাত্র আমরা এই দুর্যোগে আগে আসতে আমরা দেখছি আমাদের সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা, আপনি হয়তো চিনবেন, আমাদের ফজলুল হক সাহেব, তিনি
এই ওনার যে রেড ক্রসের উনি সাথে যুক্ত ছিলেন, এদের সাথে সবাই যে ভলান্টিয়ার ছিল সবাইকে নিয়ে, এলাকার লোকজনদেরকে নিয়ে তিনি এই বন্যার যে পরবর্তীতে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে বিভিন্ন লাশ উনি চরবাটা ঘাসারের একটা জায়গাতে পুকুরের পশ্চিম পাড়ে একসাথে প্রায় 100-র উপরে লাশ উনি একটা কবরে উনি দাফন করেছে। এবং ওনার একটা বড় ঘটনা ঘটেছে, ওনার এই দিন ওনার একটা বাচ্চাও মারা গেছে ঠান্ডায়, কিন্তু উনি ওনার বাচ্চাকে দেখতে যাইতে পারেন নাই। তিনি এই সামাজিক এই সৎকারের কাজে বা দাফনের কাজে উনি ব্যস্ত ছিলেন, মানুষকে নিয়ে ব্যস্ত ছিলেন। তো এইভাবে আমরা এই ঘূর্ণিঝড়, তখন তো সরকারি কোনো ব্যবস্থাই ছিল না। আজকে যেটা আপনি জানেন, বাংলাদেশ আজকে দুর্যোগ ব্যবস্থাপনা একটা মডেল কান্ট্রি, মডেল দেশ। সারা বিশ্ব বাংলাদেশকে প্রশংসা করে। এরপর যাবৎকালে 70 সালের পরে এই যাবৎকালে যত ঘূর্ণিঝড় হয়েছে, বিশেষ করে বর্তমান সরকার যেটা শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, উনি দুর্যোগ ব্যবস্থাপনার উপরে বেশি ওনার মেধা দিয়ে উনি একটা পর্যায়ে বাংলাদেশকে আজকে উনি বিশ্বের একটা দুর্যোগ ব্যবস্থা একটা দক্ষ কান্ট্রি হিসাবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বিভিন্ন অবকাঠামো নির্মাণের মাধ্যমে, বিভিন্ন ট্রেনিং মাধ্যমে। তিনি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জনগণকে আজকে যেভাবে আমরা ট্রেন্ড আপ হয়েছি, আমরা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছি, এখন আমাদের যে মৃত্যুর হার দুর্যোগের যেভাবে কমে আসছে, এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের জননেত্রী, আরো সরকার আমাদের পূর্বে গেছে, আমরা বিএনপি সরকার গেছে, এরশাদ সরকার গেছে, কিন্তু এই দুর্যোগকে একটা মডেল কান্ট্রি একটা দাবিদার হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। আমরা আশা করি আপনার মাধ্যমে আমাদের এই যে 70 সালের আরেকটা খুব প্যাথেটিক বিষয়, আপনি 70 সালে আমাদের চরবাটাতে একটা সরকারি প্রতিষ্ঠান ছিল, চরবাটা ঘাসার তহসিল অফিস। এটা আপনি জানেন কিনা, আপনার বাবারা বা আপনার চাচারা জ্যাঠারা জানেন। এই তহসিল অফিসের তখন এখানে বসবাস করতো তহসিলদার, এখানে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, এরা পুরো ফ্যামিলি নিয়ে এখানে লেখাপড়া করতো, এখানে থাকতো। এই ফ্যামিলিটা খুব উন্নত ছিল তখন। আমাদের এই চরাঞ্চলে তো কিছুই ছিল না, এত শিক্ষিত ফ্যামিলিও ছিল না। এই তহসিল অফিসটা ছিল শিক্ষিত ফ্যামিলি, কিন্তু এই তহসিলদার সহ তাদের ছেলে মেয়ে যা আছে কেউ বাঁচে নাই, সবাই মারা গেছে। এটা একটা আমাদের চরবাটার জন্য একটা প্যাথেটিক চিত্র। তো আশা করি আপনি আপনার মাধ্যমে বা আপনাদের সেই এই যে আলাপন এর মাধ্যমে আমাদের এই সুবর্ণচর বা নোয়াখালীর যে উপকূলীয় অঞ্চলের এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। আরেকটা বিষয় আমি বলি, আমি কথা শেষ করব। আরেকটা হচ্ছে যে আপনি জানেন, নিশ্চয় হয়তো জানেন, আপনার বাবা, আপনার ওনারা জানে, আমরা যেটারা জানে যে আজকে আমরা সুবর্ণচর, বিশেষ করে চরপাক এবং চরভাটা, যে সুলেমান বাজার এবং আমাদের এখানে জনতা বাজার, এরা নদীর মারাত্মক নদী ভাঙ্গনের শিকার। নদীর ভাঙ্গনের মাধ্যমে আমরা হাজার শত পরিবার এখন একদম ভূমিহীন হয়ে তারা সর্বশান্ত হয়ে যাইতেছে। এই বিষয়টাও আমাদের জন্য একটা, এখন আমাদের থেকে দুর্যোগ 70-এর পরে আস্তে আস্তে অনেক বড় বড় দুর্যোগগুলো আমাদের কাছে আসে নাই, অন্যদিকে গেছে, পশ্চিম দিকে সিডর আক্রান্ত হচ্ছে, তারপরে চিটাগাঙে 91 ঘূর্ণিঝড় আক্রান্ত হয়েছে, কিন্তু আমরা নোয়াখালীবাসী অত বড় দুর্যোগ আর আমরা দেখি নাই। কিন্তু এখন বড় দুর্যোগ আমাদের নদী ভাঙ্গনটাই আমাদের কি আগের সেই অবস্থায় নিয়ে যায় কিনা, সেই একটা ভয় আমাদের মধ্যে কাজ করতেছে। আশা করি আপনি এটার মাধ্যমে, আপনার এই আলাপনের মাধ্যমে এই বিষয়টাও আপনি তুলে ধরবেন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাথে কানেক্ট করার জন্য এবং আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে লাইভে আছি সময়ের আলাপন থেকে, আপনারা সবাই জানেন সেটা। আমরা আমাদের লাইভ অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আর বেশি সময় দিতে পারবো না। আলাপনের মাধ্যমে আমি এখন আমাদের পরবর্তী অতিথির কাছে শেষ বক্তব্য নিব। জনাব আমি একটু যাবো থেকে, আমি শেষ এই আয়োজন শুনতে
জনাব মোহাম্মদ মোস্তফা কামাল ফরাজি। জি, আসসালামু আলাইকুম। আপনার আপনার ওখানে সাউন্ডটা কি একটু বন্ধ করা যাবে? মানে শব্দ জি বলুন। জি, আপনার ওখানে শব্দটা কি একটু বন্ধ করা যাবে? আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। বলেন, আপনি বলেন, আপনার কথা জি, বলেন, আপনার কথা বলেন। জি বলেন না, বলেন কি বলুন? আপনি যে কথা জি, বলেন, আমরা যে সবাইকে আমরা ধন্যবাদ দেন, শেষবারের মতো জনাব মোহাম্মদ মোস্তফা কামাল ফরাজি, আপনি কি আমার কথা জি, শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম। জি, আমরা আমাদের এই যে আয়োজন এবং আমার আপনার যদি সময়ের আলাপনের সকল কৌশলীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আমাদের সাথে আর কোনো স্মৃতি কথা শেয়ার করতে চান কিনা? কথাগুলি ভেঙে ভেঙে আসতেছে, যে জন্য আমি পুরো সবগুলি বুঝতে পারছি না। জি, এখন কি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? এই আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ। জি জি, আপনাদের এই সময়ের আলাপনের সকল কলা কৌশলীকে আমার পক্ষ থেকে, আমাদের এলাকার সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আসলে আমার বক্তব্যই নিয়েছি। আমি আমাদের অধ্যক্ষ আব্দুল কাদের স্যারকে একটু কানেক্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু ওনাকে আমি টেকনিক্যাল প্রবলেমের কারণে কানেক্ট করতে পারছি না। আমি শেষ বক্তব্য নিব আমাদের বাকি দুই অতিথির কাছ থেকে। ডাক্তার আব্দুল রব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আনমিউট করে জি 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 একটু আমাদের অনুষ্ঠান এবং এই আয়োজন নিয়ে একটু বলবেন। আমার শেষ বক্তব্যটা একটু শুনতে চাই। খুব জি জি সংক্ষেপে, আমরা জি 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 অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি বিশেষ করে আমাদের একজন অধ্যাপক, তিনি বোধহয় মমন সিং কলেজের অধ্যাপনা করেন, ওনার নামটা এই মুহূর্তে জাস্ট ফরগটন হিজ নেম, আই এম সরি। আর আমাদের যে অত্যন্ত কাছের মানুষ, যে আসলে সরকারি বড় ধরনের একটা ডিফেন্সের চাকরি করা অবস্থায়ও তিনি যেন নোয়াখালী সমিতি করে চট্টগ্রামস্থ, যে সুবর্ণচরের ইন অল অ্যাসপেক্ট যে উনি খোঁজখবর রাখেন এবং আমাদের এই প্রজন্মকে অতীতের কাহিনীগুলা, এটা কোনো কল্প কাহিনী না, এটা আসল রিয়েলিটি যেটা, সেটা শোনার জন্য, তাদেরকে অনুধাবন করার জন্য যে সুযোগ করে দিয়েছেন, সেটা এমন যেমন যারা রবি ঠাকুরকে নিজ চোখে দেখেননি, তারা রবি ঠাকুরের গ্রন্থনা থেকে সবকিছু উপলব্ধি করতে পারেন না। তো এই কারণে চট্টগ্রামস্থ সুবর্ণচরের সমিতির যারা যারা আছেন নেতৃত্বে, এবারে রেজিস্ট্রেশন হয়েছে, কমিটি হয়েছে, প্রত্যেকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আর একটু আগে যে আমাদের যে বুলবুল ভাই যে একটা কথা বলেছেন, যে দক্ষিণাঞ্চলে যে নদী ভাঙ্গায় এখন প্রবলভাবে মাইগ্রেটেড হইতেছে অনেকগুলো মানুষ, সে তারপরেও সেখানে কিন্তু রোহিঙ্গাদের জন্য একটা আশ্রয়স্থল সেখানে সরকার করেছেন। কিন্তু একটা কথা কষ্ট লাগে, সেই কথাটা আমি বলেই শেষ করব। সেটা হলো এই, আমার স্মরণ আছে চট্টগ্রাম ইস্ট পাকিস্তান থেকে যখন ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডিতে যান, তখন তাকে সে একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে সেখানে কয়েকশো মানুষ মারা গেছে। তখন বিবিসি ব্রডকাস্টিং এর একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন অনুমানিক কয়েকশো, কয়েকশো হবে, কয়েকশো এটা হবে। তো সেই কথাটা হাস্যকর, সেটা আমি কারোর খাটো করতেছি না। আমাদের নেতৃত্বে যারা থাকেন সরকার পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়, আমাদের এলাকার উন্নয়নের সকল ক্ষেত্রে যদি বাস্তব বিষয়টাকে না বলে তারা কিছু কল্পকাহিনী বলে মানুষের চোখে আপনার ধুলা ভরা দিতে চান, তারা এমন হয়। যেমন আমাদেরও এক নেত্রী, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, আমি কারোর প্রতি বিদ্বেষ নিচ্ছি না, এটা কিন্তু স্মরণ করার জন্য আমি কথাটা বলছি। তিনিও একসময় বলেছেন যে ৭১-এর স্বাধীনতার সংগ্রামে ৩০ লক্ষ লোকের আত্মাহুতি দেয় নাই। সেই যাই হোক, সুবর্ণচরস্থ চট্টগ্রামস্থ এই সমিতিকে আলাপনের সময়ের আলাপনের সাথে সাথে
আপনারা আমাদের যে প্রকৃত তথ্যগুলা জাতিকে শুনাইয়ে দিয়েছেন, সমস্ত জাতির প্রজন্মকে অন্তত আমাদেরকে জানার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল বাব, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার মূল্যবান বক্তব্য এবং স্মৃতিকথা আমরা শুনতে পেরেছি। আমি একটু অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদের স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার, একটু আনমিউট করেছি, আপনি শেষ কথাটা একটু বলেন। অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদের স্যার। ওই নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছে আর কি। হ্যালো, জি জি জি, নেটওয়ার্ক জি, একটু এখন ডিস্টার্ব শোনা করতেছে। যাচ্ছে, বলেন, স্যার। জি 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 জি। স্যার, একটু শেষ বক্তব্য শুনতে চাই, আপনার স্মৃতির কথা আমরা শুনেছি, আর যদি কিছু আমাদের সাথে শেয়ার করা থাকে এবং শেষ আমাদের এই আয়োজন নিয়ে যদি শেষ কিছু বলতে চান। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে স্মৃতি অনেক আছে, আপনাকে যদি 10 রাত্র আমি স্মৃতির ঘটনাগুলো বলি শেষ হবে না। তবে অন্যদেরকে কথা বলার সুযোগ দিতে হবে বিধায় আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করেছি। তো ধন্যবাদ আমাকে আবার দেওয়ার জন্য। অনেকক্ষণ পর্যন্ত লাইভে সবাই একটু একটু ত্যক্ত বিরক্ত বোধ হচ্ছে, আমরা এই জন্য আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। স্মৃতি অনেক হয়েছে, আর যদি বলতে হয় এটা ইলাস্ট্রেট হবে, কথাগুলো পুনরাবৃত্তি হবে, এই জন্য পুনরাবৃত্তি করতেছি না। তবে আমার দর্শকেরা চাচ্ছে বেশি বেশি করে, তো আপনাকে শুধু একটা আনকমন স্মৃতি আপনাকে আমি বলবো যেটা আমার ফ্যামিলিতে ঘটেছে। বন্যার দিন আমার একটা বোন পণ্ডিতের হাটের কাছে, তাকে বিয়ে দেওয়া হয়েছে, তার একটা সন্তান আছে। ও জীবনে কোনোদিন সাঁতার জানে না। আপনারা অবাক হয়ে যাবেন, এই মহিলা ডালচরে গিয়ে উঠছে, ডালচর বরিশালের, সাঁতার জানে না, কোনোদিনে জানে না সাঁতার। তো আমরা তো কান্নাকাটি করি, সবাই বসে আছি যে এ লোক তো মারা গেছে, সাঁতার জানে না, এ লোক তো থাকার কথা না। তাদের বাড়ির কেউ নেই, সবাই মারা গেছে। 3 মাস পরে, আপনার 3 মাস পরে যখন হাতিয়ার কালাম সাহেব, অনেকে চিনবেন, উনি খুব প্রভাবশালী ব্যক্তি, উনি যখন ওদেরকে দেখতে গেলেন, হাতিয়াতে আনা হয়েছে, তাদেরকে শিপে করে আনা হয়েছে। ওই শিপটা তখন ওখান দিয়ে যাচ্ছে, এরা কিছু মানুষের জীবিত থাকার একটু আলামত দেখেছে বন্যার পর দিন। তখন ওরা ওখানে যে দেখতে মানুষ সব মরে গেছে। তো আমার বোন, আমার দক্ষিণ দি বাড়ির আর একটা মেয়ে, এরা একটু নড়ে চড়ে উঠছে শিপ থেকে, একটা লঞ্চ দিয়ে তাদের কাছে যাওয়া, দেখলো যে 2টা মহিলা জীবিত। ওরা ওই শিপে করে এই মহিলাটাকে আনি হাতিয়া রাখছে। তো এদেরকে তো এখানে রাখছে, এদের কোনো পরিচয় নেই। হঠাৎ করে আমার বোনটা বুদ্ধি করে, আপনারা চিনবেন আমার জ্যাঠাতো ভাই, এই যে পদ্মালাইয়ের বড় ভাই, উনি এমপি ছিলেন বিএনপির, বললো যে আমার জ্যাঠতো ভাই, উনি কালাম সাহেবের তো ঘনিষ্ঠ বন্ধু, উনি সাথে সাথে আমাদের বাড়িতে খবর দিলেন। খবর দেওয়ার পরে আমার ভাইয়া যাইয়া এ হাতিয়া থেকে ওকে উদ্ধার করেছে জীবিত। উনি কয়েক বছর আগে উনি মারা গেছেন। আপনি অবাক হবেন, আমাদের বাড়িতে কত সাংবাদিক যে বিদেশি আসছে, শুধু তার সাক্ষাৎকার নিয়েছে। ওটা বিদেশি চ্যানেলে এগুলো দেখানো হয়েছে। আমরা ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি জানতাম, ক্লাস 8-এর ছেলে, ওরা তো ইংরেজি কথা বলতো, আমরা যতটুকু জানতাম অতটুকু বলতাম আর কি। আমাদেরকে অনেক প্রশ্ন করেছে, এরা অবাক হয়ে গেছে। পরে ভারত থেকে একটা সাংবাদিক আসছে, সে কিছু বাংলা জানতো, আমি তাকে ঘটনাগুলো বুঝে বললাম, সে দোভাষী হিসেবে এগুলো আবার ইংরেজিতে সে আবার অন্যদেরকে এই কথাটা বলেছে। আমার আজও এটা মিরাকল মনে হয়, এটা একটা অসম্ভব ব্যাপার। এতটা মাইল একটা সাঁতার জানা মহিলা, না জানা মহিলা কিভাবে গেছে আমি বুঝি না। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে এইটুকু আল্লাহ যদি কারো হায়াত রাখে, সে মরে না। এগুলো আমাদেরকে প্রমাণ করে। অনেকক্ষণ কথা অনেক হলো। আসলে আমাদের এখন চিন্তাধারা, আমরা অনেক ধ্বংসের যজ্ঞের উপর সংগ্রাম করে আমরা বেঁচে আছি। আমার সুবর্ণচরের মানুষ অত্যন্ত লড়াকু, তারা সংগ্রাম করে বেঁচে আছে এবং সংগ্রাম করে সুবর্ণচরকে এই পর্যায়ে এনেছে। আমরা ইনশাল্লাহ এই সংগ্রাম আমরা চালিয়ে যাব।
এই উপজেলাকে সমৃদ্ধ করার জন্য আমাদের অনেক সংগ্রাম সামনে বাকি আছে, আমাদেরকে সেগুলো করতে হবে। আজকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকে আপনারা এই স্মৃতিগুলো আপনারা স্মরণ করেছেন, যাদের যাদের আত্মীয় স্বজন মারা গেছে, যারা আজকে এগুলো সুবর্ণচরে আলোচনা হবে, তারা খুব খুশি হবেন, তাদেরকে আমরা স্মরণ করছি। তো আমি অনুরোধ রাখবো বাংলাদেশ সরকারের প্রতি, আপনাদের মাধ্যমে আমি অনুরোধ রাখবো, এই ভয়াবহ বন্যা বাংলাদেশের বুকে, কোনো পৃথিবীর বুকে হয়নি। এই দিনটাকে স্মরণ করার জন্য সরকার যেন কোনো ভূমিকা রাখে, এটা আমি আমার রাজনৈতিক নেতৃবৃন্দ এদের মাধ্যমে সরকারের কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, এই দিনকে স্মরণ করার জন্য যেন আমরা আরো বিরাট বিরাট অনুষ্ঠানগুলো আমরা করতে পারি। আমরা ইনশাল্লাহ আমরা আপনারা এই অনুষ্ঠান সামনেও করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কষ্ট করে আমার শ্রোতা দর্শকবৃন্দ আমাকে অনুরোধ করেছেন, কষ্ট করে আপনারা এতক্ষণ অনুষ্ঠান শুনেছেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের যতগুলো স্মৃতি ছিল, আমাদের স্মৃতিতে অনেক কিছুই আছে, কিন্তু স্মৃতিতে থাকলে হবে না, স্মৃতিতে থাকলে এটা চেতনায় আনতে হয়। আমাদের চেতনায় যতটুকু আছে অতটুকু আপনাদেরকে বলেছি। তো আপনারা ভালো থাকুন। আমরা সবসময় স্মরণ করব ওই মানুষগুলোকে, যেগুলো এই ধ্বংসযজ্ঞে যারা জীবন দিয়েছে, যাদের প্রাণহানি ঘটেছে। এমন পরিবার আছে যাদের একটি লোক বংশে বাতি দেওয়ার পর্যন্ত নাই। আমরা তাদের শোক সম্পন্ন পরিবারের প্রতি আবারও সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ওইটা লাস্টে পড়ি। এটা তো খাড়াই রয়েছে। আমি অত্যন্ত দুঃখিত, টেকনিক্যাল বিভিন্ন সমস্যার কারণে আমরা একটু কথা শুনতে হয়তো সমস্যা হচ্ছে। আমি এই মুহূর্তে আমাদের শেষ বক্তব্য নিব জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদের কাছ থেকে। খুব সংক্ষেপে একটু শুনতে চাই, অন্য কোনো স্মৃতি কথা যদি যোগ করতে চান এবং আমাদের এই আয়োজন নিয়ে যদি কিছু বলতে চান। সময়ের আলাপন অনুষ্ঠানের পরিচালিকা এবং আয়োজক যারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। 1970 সনের ভয়াবহ এই ঘূর্ণিঝড়ের এই ঘটনাকে নিয়ে আজকে যে আয়োজন, আমি এটুকু বলতে চাই যে 70 সনে তো আমাদের এই সুবর্ণচর উপজেলা তখন এমন কোনো লোক সৃষ্টি হয় নাই। আজকে আমাদের অনেকে প্রিন্সিপাল হয়েছেন, আমাদের এলাকা থেকে সচিব হয়েছেন, যা আমাদের আজকে উপজেলার চেয়ারম্যান সাহেব জনাব খাইরুল সেলিম সাহেব, আমাদের বড় ভাই, তিনি তখন মাস্টার্স কমপ্লিট করে সবেমাত্র এলাকাতে এসেছেন। আজকে নতুন প্রজন্মে আমাদের জনবল সৃষ্টি হয়েছে। আজকে বিভিন্ন সেক্টরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেকে ব্যাংকার, প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আমি এটুকু বলবো যে 70-এর এখানে যে প্রাণহানি, সেটার একমাত্র কারণ হলো তখন বন্যা নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যবস্থা ছিল না, বেড়িবাঁধ। আজকে তো আমাদের এখানে বেড়িবাঁধ হয়েছে এবং এখন আজকে অনেক বছর এগুলার সংস্কার নাই। ভবিষ্যতে যদি কোনো দুর্যোগ আসে, এগুলাকে মোকাবিলা করার জন্য এই সি ডাইকগুলাকে মেরামত করার দরকার। এবং আমাদের বড় ভাই জনাব খাইরুল সেলিম সাহেব, উনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি, উনি উপজেলা চেয়ারম্যান।
এবং আজকে ওনার দল সরকার পরিচালনা করতেছে, ওনারা যদি এই উদ্যোগ নেন তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। আজকে আমাদের সব সেক্টরে আমাদের এখান থেকে সে জনবল সৃষ্টি হয়েছে। আজকে আমাদের নতুন প্রজন্ম, এদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। এরাই হয়তো একদিন ট্রেজারিতে যাবেন, দেশ পরিচালনা করবেন। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি আজকে অনেক অতিথিকে কানেক্ট করেছি এবং সবার বক্তব্য ছোট ছোট করে নেওয়ার চেষ্টা করেছি। হয়তো সবার সব বক্তব্য আমি নিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা এই মুহূর্তে সময়ের আলাপন লাইভের একদম শেষে চলে এসেছি। আজকে আমরা 70-এর স্মৃতি কথা শুনেছি, ছোট ছোট করে অনেকের কাছ থেকে শুনেছি, দর্শকদের কাছ থেকে অনেক অনেক কমেন্ট পেয়েছি, কিছু প্রশ্ন ছিল। আমি অত্যন্ত দুঃখিত আমি প্রশ্নগুলো নিতে পারিনি বা সবগুলি কমেন্ট আমি পড়তে পারিনি। সবাই যেহেতু স্মৃতি কথা বলছিল, ওনাদেরকে ওনাদের মতো করে বলতে দেয়াই আমার উদ্দেশ্য ছিল। শেষ করার আগে আমি বলতে চাই, উপকূলবাসীর জন্য এই যে সবচেয়ে শোকের দিন হিসেবে পরিচিত এই 12ই নভেম্বর, যেটি আমাদের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদের স্যারও বলেছেন, এই দিনটিকে আমরা যদি উপকূল দিবস হিসেবে পালন করতে পারি, এটি তাহলে আমাদের জন্য একটি বিশেষ ব্যাপার হয়। শুধু বাংলাদেশের জন্য না, আমার মনে হয় পুরো বিশ্বের জন্য এই দিবসটি যদি, এই দিনটি যদি ওয়ার্ল্ড কোস্টাল ডে হিসেবে করা যায়, আমরা এরকম একটা আবেদন হয়তো রাখতে পারি আমাদের সরকারের কাছ থেকে। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আবারও যাদের কমেন্ট আমি নিতে পারিনি, যাদের প্রশ্নের উত্তরগুলো আমি হয়তো মাননীয় অতিথিদের কাছ থেকে নিতে পারিনি। আপনারা যারা সময়ের আলাপনের সাথে আছেন এবং এতক্ষণ পর্যন্ত ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই চাইলে হয়তো আগামী বৃহস্পতিবার ঠিক রাত 8টায় আরেকবার চলে আসবো আপনাদের সবার মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।